আসসালামু আলাইকুম। আপনাকে সাউন্ড শুনতে পাচ্ছেন? জি বলছি স্যার। বলছি সবাই কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি শুনতে পাচ্ছি। দ্বিতীয় ক্লাসের আপলোড চলতেছে জি ইউটিউবে, ঠিক শুনতে আছে? পাচ্ছি। বাসার নেটের স্পিড তো মনে করেন ওই অফিসের মতো এত স্পিড না, আপলোড স্পিড কম। হয়তো রাত্রির ভিতরে পেয়ে যাবে, আজকে রাত্রি পেয়ে যাবে। একটা ওই দুই পার্ট হয়ে ভিডিওটা হয়েছে তো, একটা মনে হয় 90% আপলোড হয়েছে আর একটা 80%। কারণ আপলোড স্পিড আর ডাউনলোড স্পিড কিন্তু সব কোম্পানির এক থাকে না। ধৈর্য ও ধরেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাত্রির ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ এখন এখন ইনশাল্লাহ বলেন, স্যার। কালকে যে পর্যন্ত আলোচনা করছিলাম, 5 মিনিট সময় দেই বাকিতে আসার জন্য। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা কালকে যে পর্যন্ত আলোচনা করছিলাম? আসলে স্যার আমার ব্যাপারটা যেটা হয় যে আমি অফিস থেকে ক্লাস করি, তো যার কারণে অনেক সময় ক্লাস মিস হয়, বেশ কিছু অংশ মিস হয়। তো হুম। ক্লাস রেকর্ডেডটা যদি সকালের দিকে দিলে আমি সকালে হয়তো ঠিক, ক্লাসটা আপনি করে আবার আসলে বলি, ক্লাসটা শেষ করলাম রাত 10টা বাজে, হ্যাঁ। ভিডিওটা নিয়ে আসলাম বাসায়, এখন এটা আমার কম্পিউটারতে ট্রান্সফার করে আরেকটা ল্যাপটপ থেকে হেড ডেস্কটপে নিয়ে, তাহলে ওই সময়টা কি দিবেন না আপনি? আমি তো সকাল 11টা বাজে আপলোড দিচ্ছি, এখন মতো আপলোড শেষ হয় না, আমি কি করবো বলেন? দেশের নেটের অবস্থা যেরকম হয়, আমি তো এরকম না যে কাজ শুরুই করি নাই, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। একটু ধৈর্য রাখেন, একদিন এলে পরেই পাইবেন তো। আচ্ছা যাক, এখন কারো কোশ্চেন থাকলে বলেন। প্রথম দ্বিতীয় ক্লাসে যে পর্যন্ত আলোচনা হ্যালো, করছিলাম, আসসালামু আলাইকুম। জি ওই পর্যন্ত কারো হ্যালো, কোশ্চেন আসসালামু থাকলে আলাইকুম বলেন। স্যার। জি না, বলেন। না স্যার, এটা আসলে আপনাকে দোষারোপিত না, অর্থাৎ আমাদের মনের মধ্যে হেজিটেশন করে যে আমরা ওই গত ক্লাসটা যদি না দেখি মনে হচ্ছে আজকে ক্লাসটা বুঝবো না, ওই দৃষ্টিকোণ থেকে হয়তো আপনাকে আচ্ছা যাক, সমস্যা বলেছেন নাই। আর কি। তো এরকম আপনিও হয়তো ক্লাস করার সময় ওইটার একটু রেফারেন্স গেলে। জি স্যার, আসলে এটার জন্যই যে একটা ক্লাস মিস হলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে তো অসুবিধা। আচ্ছা যাক, ঠিক আছে, চেষ্টা করেন যাতে মিস না হয়, ঠিক আছে? আর তো দিবই। এখন যাক, ওই রেগুলার ক্লাস হলে একটু সমস্যা, গ্যাপ থাকলে আবার সুবিধা ছিল, মাঝখানে যদি গ্যাপ থাকতো তাহলে সুবিধা ছিল। তাহলে এই আপনাদের কোশ্চেন না থাকলে আমি রেগুলার ক্লাস শুরু করি, হ্যাঁ? বলছি, মানে আমাদের স্যার আমার জি একটা স্যার বিষয় শুরু জানা করেন। ছিল স্যার। বলেন, বলেন, যেই ভাই জানার ছিল উনি বলেন, কি বলবেন? স্যার আমার ওই একটা 5% প্র্যাকটিস করি স্যার। আপনার মাঝখানে কথা বুঝি না, আমার পরে আবার ভেঙে গেছিল কথাটা, আবার প্রথম থেকে বলেন। বলছি আপনার কথাটা প্রথম থেকে বলেন, ফার্স্টটা থেকে বলেন প্রশ্নটা। স্যার আমার একটা প্রোডাক্ট ইম্পোর্টেড, মানে হুম। ইম্পোর্ট করে হুম। স্যার বলবো। ইনপুট করে বন্ধু, শুনছি তো, তারপরে বলেন। হ্যালো স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি বলছেন একটা প্রোডাক্ট ইনপুট করেন, তারপরে শুনি নাই। ইম্পোর্ট করে স্যার আমরা ওই ইম্পোর্ট করে আমরা 5% ওই খুচরা বিক্রি করি, আবার স্যার ওই ডিডাক্টেড অথরিটির কাছেও আমরা বিক্রি করি আর জি। কি। জি। তো ওই প্রোডাক্টটা যখন খুচরা বিক্রি করি স্যার আমরা 5% ব্যাট চালান কাটি। জি। আবার যখন ওই কর্পোরেট কাস্টমারের কাছে ডিডাক্টিং অথরিটির কাছে যখন বিক্রি করি জি। তখন ওই 7.5% ব্যাট চালান দেওয়া হয় আর জি। কি। এখন স্যার ওই একই প্রোডাক্টের 2% আমরা চালান কাটতেছি। হুম। আর আপনার প্রশ্ন কি সেটা বলেন। আর এটার জন্য কি আলাদা আলাদা শোনেন, আমি বলি, আপনার শুধু আলাদা একটাই স্যার? হইব, যখন সেলস দেখাবেন, বুঝছেন? যখন সেলস দেখাবেন, উচ্চকতনকারীকে যেটা 7.5%, না আপনার প্রশ্ন আশা করি বুঝতে পারছি, উত্তর দেখেন ঠিক আছে কিনা। যখন আপনি উচ্চকতনকারীকে স্যার। সরবরাহ করবেন, হ্যাঁ, তখন আপনি ওই যে স্যার। আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট আছে না একটা ঘর, জি স্যার। হ্যাঁ, ওই ঘরে দিবেন, আর ট্রেডিং ব্যাটটা দিবেন 8 নাম্বার নোটে, বুঝছেন? আর খাতাপত্র তো একই রাখবেন, জাস্ট ওই যে স্ট্যান্ডার্ডাইজড, সরি, ট্রেডিং ব্যাটটা আচ্ছা 5% হবে আর ওটা 7.5%, কিন্তু আপনার দুইটা ইন্টি আলাদা হবে। একটা হবে আদার দেন স্ট্যান্ডার্ডের যোগানদার হিসেবে, আর একটা ট্রেডিং ব্যাক হবে 15% হারে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার তাহলে বিক্রয় কি স্যার আলাদা করে মেনটেন করতে হবে? বিক্রয় আলাদা কেন করবেন? আপনার স্টক তো একটা, আপনি এই একটা 6.3 ধরেন 10 নাম্বার দিয়ে নর্মাল ব্যবসায়ীকে দিলেন, আবার 11 নাম্বার দিয়েও তো উচ্চকতনকারীকে দিতে পারেন, আপনার ওটা তো রাখা সম্ভব না। আপনি খাতে একটাই রাখবেন, জাস্ট ওই লেনদেনটা লেখার সময় ওই একসাথে লিখবেন, 7.5 আর 5% একই করে লিখবেন।
9.1 দেওয়ার সময় আপনি আলাদা করে বের করে নেবেন, ঠিক আছে, কষ্ট করে। আচ্ছা, ওই ক্ষেত্রে স্যার আমরা শুধু এটি অ্যাডজাস্ট করি আর কি, তাহলে টোটাল থেকে এটিটা অ্যাডজাস্ট করে নিব আর কি। না না, আপনি তো বিল অফ এন্ট্রি থেকে এটি অ্যাডজাস্ট করেন, আমার যে কাস্টমারকে দেন ডিরেক্টিভ অথরিটি, ওরাও তো আপনাকে 7.5% চালান দিয়ে দেয় না? দে স্যার, ওরা হ্যাঁ, কাটে আবার চালান হ্যাঁ, দেয়। তাহলে ওটা সমন্বয় করবেন, তাহলে আপনার টাকা প্রায় পুরোটাই ব্যাক এসে পড়ে। কারণ যখন আপনি উৎসকতনকারীকে দেন, সে তো আর কোনো টাকা অ্যাডজাস্ট করে না, আর ওইটা তো এটি দিচ্ছেন, দুইটা অ্যাডজাস্ট হয়, ঠিক না? এটিও পান, আবার 7.5 টাকাটাও পান, কিন্তু ট্রেনিং প্যাডটা যখন দেন তখন কিছুটা অ্যাডজাস্ট হয়, এটি অ্যাডজাস্ট করার পরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইয়া করি, দেখেন, ঠিক আছে, thank you. কালকে আমরা আলোচনা করছিলাম ধারা 15 অনুযায়ী ব্যাট কত পার্সেন্ট? 15%, ঠিক না? তারপর আলোচনা করছিলাম তৃতীয় তফসিলে থাকলে ওই পণ্য বা সেবার উপরে আপনি কি করবেন? তৃতীয় তফসিলের হার অনুযায়ী 5%, পণ্য সেবা 7.5%, পণ্য সেবা 10%, সুনির্দিষ্ট হারে এগুলি দিবেন। দেখেন মনে আছে কিনা সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আজকে আলোচনা করব, প্রথম তফসিলে যদি থাকে তাহলে কি ব্যাট দিবেন? আজকে আমরা আলোচনা করব প্রথম তফসিলে থাকলে কি করব না, আমরা ব্যাট দিব না। তাহলে প্রথম তফসিলে বের করেন। জি হ্যাঁ, তাহলে প্রথম তফসিলে বের করেন সবাই। দিব না। জি, প্রথম তফসিলে থাকলে কেনার সময় ব্যাট নাই, বেচার সময় ব্যাট নাই। আচ্ছা, একটু ওপেন হোক, একটু ওয়েট করেন। হ্যাঁ, স্যার আপনার একটা আরো বেশি কনফিগারেশন ম্যাকবুক নেওয়ার দরকার। আমারটাই সবচেয়ে লেটেস্ট, এরপরে কনফিগারেশন আর কি নিবে বলে, আমার নেট হয়তো দুর্বল, যে আইক্লাউড আছে তো ওই জন্য হয়তো এরকম হতেছে, ঠিক আছে? হ্যাঁ, তবে হ্যাঁ, কনফিগারেশন তো বছর বছর চেঞ্জ হয়, এটা একটা কথা। জি বলেন, কোশ্চেন থাকলে। আর ওই যে তৃতীয় তফসিলের শেষের দিকে যে লেখা আছে যে এক অনুচ্ছেদে যাই থাকুক না কেন, হুম, 500 আমরা যাই থাক না কেন এটা শুনছি, তারপর শুনি নাই। স্যার এটা স্যার যে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে 5%। এটার মানে কি স্যার, আমি কি বিক্রি করব সেটা সাধারণ জনগণ বা এই উৎসকর্তনকারী যার কাছে বিক্রি করব সেটা না না, সবার কাছ থেকে 5%? ওই মিন বুঝায় নাই, শুনেন, এটা বুঝাচ্ছে কি জানেন? আমরা যে না বুঝাচ্ছি, আমরা যে তৃতীয় তফসিলের টেবিল 1 বলছি না, এটা কিন্তু কোনো ট্রেডিং ব্যাট প্র্যাকটিসকারী না, এটা হলো কি উৎপাদনকারী, বুঝছেন? তৃতীয় তফসিলের যে টেবিল 2 বলছিলাম, এটাও কি ম্যানুফ্যাকচারার। তৃতীয় তফসিলের টেবিল 3 বলছি, এটাও ম্যানুফ্যাকচারার। তারপরে তৃতীয় তফসিলের যে এই যে টেবিল 4 সুনির্দিষ্ট ব্যাট, হ্যাঁ, এইভাবে করতে করতে এগুলি তাহলে উৎপাদনকারী, তাহলে ব্যবসায়ী পর্যায়ে যে ব্যাট 5%, ওটা কই? এই জন্য অনুচ্ছেদ 3 বলা আছে ব্যবসায়ী পর্যায়ে ব্যাট হবে 5%, বুঝতে পারছেন? এটা হলো ব্যবসায়ী পর্যায়ে ব্যাট 5%। যে স্যার আবার একটু বলেন। বলছি আমাদের যে ট্রেডিং ব্যাট, মানে যাহা কিনে তাহাই বেচে, ওই ব্যবসায়ী ব্যাট কত পার্সেন্ট? 5%। ওটা কোন জায়গায় আছে? 5%। হ্যাঁ, ওইটা রেফারেন্স হচ্ছে এটা, ঠিক আছে? ওইটা রেফারেন্স। মানে তাহলে মানে সব ক্ষেত্রে 5% আমি 5% হবে না। না না, এখন কথা হলো, শোনেন ভাই, ব্যবসায়ী পর্যায়ে ব্যাট 5% ঠিক আছে, কিন্তু এখন কথা হলো যে ওই যে এক ভাই বললো যে উনি উৎসকতনকারীকে সাপ্লাই দেয়, যখনই আপনি উৎসকতনকারীকে সাপ্লাই দিবেন তখন আপনি আর ওই ইয়াতে থাকেন না, তখন আপনি হয়ে গেছেন কি যোগানদার, বুঝছেন? তখন আপনি যোগানদার হয়ে গেছেন, এই জন্য আপনার জন্য কি ট্রেডিং ব্যাট 5%, উৎসকতনকারীকে দিলে তখন 7.5। স্যার আমার আরেকটা প্রশ্ন স্যার, জি, কথা ভাঙিয়া ভেঙে আসতেছে ভাই, আমি বুঝি নাই, কথা ভাঙিয়া ভেঙে আসছে। না না, আপনার কথা ভাঙিয়া ভেঙে আসছে, আমি বুঝতে পারি নাই আপনার নেটের কত অধ্যায় পাবো স্যার? না বলছি, কথা কিন্তু আমি বুঝি নাই, ভাঙিয়া ভেঙে আসছে, আবার বলেন। স্যার ধারা 46, হ্যাঁ, পঞ্চম অধ্যায়।
ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, ধন্যবাদ। ব্যাপার কি, এরকম তো হওয়ার কথা না। স্যার আজকে কি ক্লাস রেকর্ড হতেছে? হ্যাঁ, ধন্যবাদ, হইতেছে। স্যার ফাইলটা কেটে দিয়ে আবার ঢুকেন। না, এটা না, এটা যে স্যার হ্যাঁ, স্যার টেরা কখন যোগান দেওয়া হইতেছে স্যার? এই যে কিছু আগে যে বললেন টেরার যোগান দেওয়া হয়ে যাচ্ছে কেন স্যার? এটা আইনে বলছে যে কি বাণিজ্যিক আমদানিকারকরা হচ্ছে যোগান বলছে। প্রথম একটা হলো প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য ব্যতীত, বুঝছেন, আর উৎপাদনকারী ব্যতীত জি, বাকি স্যার। সবাই যোগানদার। এটা ওয়েট করেন, ওই উৎসকত্তরের ক্লাসে সবাই আলোচনা করবো না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। কারণ সব যদি দ্বিতীয় ক্লাসে আলোচনা করি, কারণ দুই একজন তো আছেন এখানে যে আগে থেকে কিছুটা জানেন, বাকিদের জন্য তো সমস্যা হয়ে যায়, বুঝলেন না? স্যার প্রথম তফসিলদার অব্যাহতিপ্রাপ্ত পণ্য কি স্যার 6.3 বাধ্যতামূলক? প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য, আপনার কোম্পানির কি নিবন্ধন আছে? জি স্যার। বলছি, জি স্যার। হ্যাঁ, তাহলে পণ্য আপনি চালান ছাড়া বিক্রি করবেন কিভাবে? আর ওই যে ধারা 85 বলা না না, আছে, ক্রয় করার ক্ষেত্রে স্যার। না না, করার তো পরে আপনি বোঝেন যে যেই লোকের নিবন্ধন আছে তার 6.3 ইস্যু করতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, ধারা 85 বলা আছে 6.3 ইস্যু না করে অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ করলে 1 লাখ টাকা জরিমানা, রাস্তায় যদি ধরা পড়ে। দুইটা বিধান পাইছেন? এটা হলো আপনি যদি ওটা ব্যবসা করেন, এখন কেউ বিক্রি করে সে মানে না, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করেন যে ভাই আপনার তো ভ্যাট না, একটা চালান দিলে সমস্যা কি? কিন্তু স্যার এখানে যে বলে যে ব্যাটারিয়াতে আছে যে অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ক্ষেত্রে কোনো এই ব্যাটের কোনো পরিপালন করার বাধ্যবাধকতা নাই, এরকম আচ্ছা যে বলে। আচ্ছা, এর কোন জায়গা আছে একটু বলেন, রেফারেন্সটা বলেন। এটা স্যার এটা আমি নিজে পাইছি এক জায়গায়, এটা হচ্ছে ভাই, স্যার অব্যাহতি যে আমি কি বলছি, এটাতে আমি পাইছি বলি, আর কি। শুনেন, এটা আপনি কি কোনো আইন বিধিতে পাইছেন, না কোনো লেখক তার একটা ব্যাখ্যা দিছে ওইখানে পাইছেন? স্যার ব্যাখ্যার মধ্যে পাইছি আর কি স্যার। হ্যাঁ, তাহলে আপনি বলেন আইন আগে আগে না লেখকের ব্যাখ্যা আগে? আইনে গেছে স্যার। আচ্ছা, এই ভাইকে বলতেছি ধারা 85, হ্যাঁ দেখেন, ধারা 85-তে বলা আছে অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ করলে যদি যথাযথ পণ্য মানে বিক্রয় চালান না থাকে তাহলে 1 লাখ টাকা ফাইন। তাহলে বলেন ফাইনটা দিছে কেন? বুঝছেন এবার ভাই, কোথাও বোঝার ভুল আছে কিনা? জি স্যার, বুঝছি। বোঝার মধ্যে হয়তো কি আপনার কোথাও ভুল হইতেছে, বুঝছেন, এই জন্য একটু সতর্ক থাকেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সরি একটু দেরি হয়ে গেল। এখন দেখেন আমরা প্রথম তফসিল বের করি। প্রথম তফসিল এই যে আপনি যা আসছে যখন দেখাই দিই, হ্যাঁ দেখেন, এই যে 90 ধারা 85, ধারা 85 এখানে বলা আছে, এই দেখেন, দেখছেন, অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের 51, 53, 54, 64 ও 107 উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা অনিয়ম কয় টাকা ফাইন ভাই? 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা। কারণ 51, 53 এর মধ্যে আছে কি, কর হিসাব রাখতে হবে, রিটার্ন জমা দিতে হবে, 6.3 ইস্যু করতে হবে। এখন এগুলি না করলে 1 লাখ টাকা। এখন বলেন অব্যাহতিপ্রাপ্ত পণ্য বেচা যদি 1 লাখ টাকা ফাইন দেন তাহলে ব্যবসা থাকবে? না স্যার। এতে নিয়ম টানুন মাল দিতে ভালো, কি বলেন? আপনার তো ভ্যাট দেওয়া লাগতেছে না, একটা মানে ডকুমেন্টারি ঠিক রাখবেন। এরকম মানে পারচেজ করার সময় স্যার এটা পাওয়া যাইতেছে না আর কি, পাওয়া কোনো যেতে জায়গায় ওই পাওয়া যায় না। ভদ্রলোককে দেখান এটা যে ভাই আপনিও তো ঝামেলা আছেন, আমাকেও ঝামেলা ফালাইতেছেন, বুঝলেন নাই? আপনি যে ভদ্রলোককে কিনতেছেন তাকে বুঝান যে ভাই দেখান এটা, যে আপনিও তো ঝামেলা পড়তেছেন, ঠিক না? শুনেন, আপনারা এগুলি চাপ দিলেই তো ব্যবসায়ীরা করবে, কিছু লোকের কর্মসংস্থান হবে, কিছু জবের সৃষ্টি হবে। আচ্ছা দেখেন, প্রথম তফসিল আজকে আলোচনা হয়েছে, প্রথম তফসিল কি বলছে? মূল্য সংযোগ কর আয় কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ, আবার নিচে সেবা আছে, তাহলে এটা কি ভ্যাট অব্যাহতি কিনা বলেন? জি স্যার।
তাহলে এই অব্যাহতি মানে কি? আপনি কেনার সময় ব্যাট দিবেন না, বেচার সময় কি দিবেন না? বলেন নাই? প্রথম তফসিলের অব্যাহতি মানে কি? কেনার সময় ব্যাট অব্যাহতি, বেচার সময় অব্যাহতি। আমরা বলছিলাম যে সব জিনিসের ভ্যাট আছে, আপনি কাঁচা বাজার করেন, মাছ কিনেন, গুস্ত কিনেন, সব কিছু ভ্যাট আছে। এখন এই তফসিল দ্বারা দেখবেন যে আপনাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলি কি অব্যাহতি। দেখেন, জীবন্ত গবাদি পশু, এখন আমরা যে গরু ছাগল ভেড়া কিনি, ভ্যাট আছে বলেন? গরু ছাগল ভেড়া যদি কি যে যার যার ইয়া অনুযায়ী আর কি, হ্যাঁ, ধর্মীয় ইয়া অনুযায়ী, তাহলে ভ্যাট নাই, ঠিক না? তারপর জীবন্ত পক্ষীসমূহ, হাঁস মুরগি যদি কিনেন, ভ্যাট আছে বলেন? তাহলে আমরা দৈনন্দিন জীবনে যেসব প্রাণী আমরা আমাদের ধর্মীয় ইয়া অনুযায়ী গোস্ত খাই বা ইয়া করি, তাহলে এগুলির ভ্যাট আছে বলেন? তারপরে দেখেন, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, গবাদি পশুর মাংস তাজা বা ঠান্ডা 2.5 কেজি পর্যন্ত মোরক ও টিনজাত ব্যতীত, এটা দ্বারা কি বোঝেন বলেন? এরকম কিছু কি স্বপ্ন বা গোড়াতে প্যাকেট করে বিক্রি করে এবং হচ্ছে বাড়ি থেকে। আচ্ছা আপা, আমরা এই ব্যাখ্যা করতেছি, ওয়েট করেন। দেখেন, মনে করেন গবাদি পশুর গোস্ত আপনি গবাদি পশু জবা দিয়ে প্যাকেটজাত ছাড়া বিক্রি করে দিলে ব্যাট নাই, এটা তো সবাই ক্লিয়ার হয়েছেন। মনে করেন বাজারে, নর্মালি বাজারে যে গবাদি পশু জবা দেওয়ার পরে খোলা যে বিক্রি করে দেয়, এটাতে তো ব্যাট নাই। হ্যাঁ, এখন মনে করেন যে কিছু কিছু কোম্পানি কিছু গবাদি পশু গোস্ত 2.5 কেজির নিচে প্যাকেট করে, 1 কেজি, 1/2 কেজি, 2 কেজি, 2.5 কেজি প্যাকেট করে, 5 কেজি, 10 কেজি। তাহলে যে প্যাকেটগুলি 2.5 কেজির নিচে, ওগুলিতে ব্যাট আছে, 2.5 কেজির উপরে যেগুলো, এগুলিতে ব্যাট নাই। দেখেন, এটা বুঝাইছে, বলছে 2.5 কেজি পর্যন্ত টিনজাত ব্যতীত কি অব্যাহতি। তার মানে 2.5 কেজির নিচে প্যাকেট হলে ব্যাট আছে, কি বলেন? সবাই ধরতে পারছেন যে 2.5 কেজি পর্যন্ত ব্যাট নাই? না না না, 2.5 কেজি পর্যন্ত প্যাকেট করলে ব্যাট আছে, 2.5 কেজির উপরে প্যাকেট হলে ব্যাট নাই, খোলা বেচলে ব্যাট নাই, এটা বুঝাইছে। এখন এটা কোনটা? ওই আমাদের আপা বললো যে সে স্বপ্ন আগরা, এখন আপনি যা বললেন 2 কেজি গোস্ত আমাকে প্যাকেট করে দেন, মানে কাটা দেন, তাহলে এটা কি বলে মোরগজাত বলছেন? এটা তো জাস্ট আপনাকে বহন করার জন্য পলিথিন প্যাকেটে দিচ্ছে, এটা কি এই খাতে পড়বে? এটা কোনটা? এটা হলো যে কাজী ফার্ম, আরো বেঙ্গল বিট আছে না, যারা ফ্যাক্টরি থেকেই সিলগালা করে, ব্যান্ডিং করে, এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট লিখে দেয়, তারা না? কি বলেন? জি স্যার। মানে যেই গোস্তগুলি ফ্যাক্টরি থেকে কি প্রসেসিং হয়ে, প্যাকেটজাত হয়ে, ব্যান্ডিং হয়ে, কোম্পানির নাম, সিল, বিএসটি, লাইসেন্স আছে, এগুলিকে বুঝাইছে না ভাই? দেখেন বুঝছি কিনা? তাহলে কি হইলো? খোলা বেচলে ব্যাট নাই, 2.5 কেজির উপরে প্যাকেট হলে ব্যাট নাই, কিন্তু 2.5 কেজির নিচে প্যাকেটজাত হলে কি আছে? একটা শর্ত আছে, এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। এইভাবে দেখেন যে মাছ যদি কিনেন, এই যে ভেড়ার গোস্ত, ঘোড়ার গোস্ত, মাছের গোস্ত, মাছ আর কি, এগুলি সব এই একই সিস্টেম না? দেখেন তো একই সিস্টেম কিনা বলেন? তারপরে হ্যাঁ, জীবন্ত মাছ যদি কিনেন, কই মাছ, শিং মাছ, অব্যাহতি কিনা বলেন? কিন্তু কি বলছে? অ্যাকোয়ারিয়ামের ফিশ ব্যতীত বলছে না? মানে আপনি যদি বাসায় মানে ওই যে অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ কিনেন, তাহলে এটা অব্যাহতি না, কিন্তু জীবন্ত মাছ অব্যাহতি কিনা বলেন? এটা ব্যতীত, ঠিক আছে? তারপরে এইভাবে দেখেন যে অন্যান্য জিনিসগুলো ইয়া দিছে, তাহলে এইভাবে সরকার প্রথম তফসিল দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু কি অব্যাহতি দিয়ে দিছে। দেখেন, তারপরে দেখেন খারাপ জিনিস খেয়াল করেন, দুধ ননি বা ঘনীভূত নয়, চিনি বা অন্য কোনো মিষ্টি জাতীয় পদার্থের মিশ্রণ নয়, 2.5 কেজি পর্যন্ত মোরক ও টিনজাত ব্যতীত। তাহলে বলেন মিল্ক পিঠা দুধে ভ্যাট আছে কিনা? ভাই যার ওখানে শব্দ আপনি মিউটে থাকেন, বলেন মিল্ক পিঠা দুধে ভ্যাট আছে কিনা? বলছি এখানে শর্ত দ্বারা জি ভ্যাট আছে না মিল্ক পিঠায়?
আড়াই কেজির নিচে ভ্যাট আছে আর বাকিটা ভ্যাট নেই। না আমরা তো আপনাদের যেটা কিনি বাসার জন্য বেশিরভাগই তো 2.5 কেজির নিচেই, কি বলেন? বাচ্চাদের জন্য কিনি 1/2 কেজি 1 কেজি প্যাকেট, ঠিক না? এই দুইটা খেয়াল রাখবেন। গোস্ত একটা বললাম 2.5 কেজি নিচে ব্যাট, আর অন্য জায়গায় একটা রেফারেন্স দেখাবো আমি। আর দুধ হইলো কি 2.5 কেজি নিচে হলে কি ব্যাট আছে। তাহলে দেখেন খোলক সহ পাখির ডিম তাজা সংরক্ষিত বা রন্ধনকৃত, তাহলে বলেন ডিম কিনলে ব্যাট আছে কিনা? তো যে জায়গা থেকে ডিমের না কি ব্যাট, এইভাবে সরকার আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম জিনিস কি অব্যাহতি দিয়ে দিছে। তাহলে বলেন আপনার প্রথম তো সেটা বলছেন কিনা? যেমন এই দেখেন এখানে দেওয়া আছে অন্যান্য উদ্ভিদের মূল সহ, তাহলে বলেন আপনি যদি কিনেন, গাজর কিনেন, শালগম কিনেন, এগুলি ভ্যাট আছে? আলু যদি কিনেন ভ্যাট আছে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানায় দেওয়া যাবে না। 2.5 কেজি পর্যন্ত কি প্রসেসিং করে পেড করা যাবে না, তাহলে কি ভ্যাট দিতে হবে। টমেটো কিনেন ভ্যাট নাই, কিন্তু কি করা যাবে না, সস বানানো যাবে না, বুঝতে পারছেন? পেঁয়াজ রসুন এগুলি কিনেন ভ্যাট নাই, কিন্তু কি করা যাবে না, প্রসেসিং করা যাবে না, আর টিনজাত করা যাবে না। দেখে ধরতে পারছেন কিনা? বাঁধাকপি ফুলকপি, ঠিক আছে, এগুলি কি অব্যাহতি, কিন্তু কি করা যাবে না, অনেক কোম্পানি দেখবেন প্রসেসিং করা যাবে না, দেখছেন? তো এইভাবে সরকার আমাদের দৈনন্দিন জীবনে সবকিছু অব্যাহতি দিচ্ছে কিনা বলেন। এই জায়গায় সবজি, দেখছেন গোলমরিচ নর্মালি ব্যাট নাই, কিন্তু কি করা যাবে না, গুঁড়া করা যাবে না। দারুচিনি নর্মালি ব্যাট নাই, কিন্তু কি করা যাবে না, গুঁড়া করা যাবে না। এই দেখেন আদা নর্মালি ব্যাট নাই, কিন্তু কি করা যাবে না, প্রসেস করা যাবে না। তারপরে দেখেন আপনি যদি এই যে গম কিনেন, তারপরে ভুট্টা কিনেন, ধান কিনেন, ভ্যাট আছে বলেন? ধান কিনা বেচা করলে সরকার এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু কি অব্যাহতি দিয়ে দিছে। মাটি কিনলে ভ্যাট আছে বলেন? মাটি, আর তারপর যদি কোন রিয়েল এস্টেট কোম্পানি বালি কিনে, বালি তাহলে বালি কিনলে ভ্যাট নাই, মানে কোথাও ভরাট করার জন্য মাটি কিনলেন ভ্যাট নাই। ডেভেলপ কোম্পানি তো অনেক সময় কিনতে হয়। তাহলে এইভাবে সরকার আমাদের অনেক কিছু কি দেখেন, জ্বালানি কাঠ কিনলে ভ্যাট আছে, তারপর অমসৃণ কাঠ কিনছেন ওই ইয়ার থেকে কাঠের কাজ করার জন্য, ভ্যাট আছে বলেন? জ্বালানি কাঠ, অমসৃণ কাঠ, হ্যাঁ, এইভাবে সরকার অনেক কিছু কি আমাদের অব্যাহতি দিয়ে দিচ্ছে। কাঁচা পাট এগুলি ভ্যাট আছে বলেন? তাহলে বলেন প্রথম তফসিলের এই 53 পর্যন্ত এসএস কোড কোন কোন পণ্যে ভ্যাট আছে, ভ্যাট অব্যাহতি তফসিল দ্বারা এটা পাইছেন কিনা? তাহলে কেউ যদি বলে আমারটা প্রথম তফসিল দ্বারা অব্যাহতি, আর সে যদি তফসিলে দেখাইতে না পারে, তাহলে মানবেন? আচ্ছা, তারপরে দেখেন সরকার কিছু কিছু সেবা, দ্বিতীয় খণ্ড তফসিলে 2টা খণ্ড, যদি সম্পর্কযুক্ত হয় তাহলে বলেন। হ্যাঁ সম্পর্কযুক্ত স্যার। বলেন স্যার। এই যে বেঙ্গল মিট, তারপরে কাজী ফার্ম, এরা তো অনেক সময় আপনার রান্না গোশত বিক্রি করে, অথবা কিছু রান্না মানে অর্ধেক রান্না গোশত এরকম বিক্রি করে, এর উপরে কি ভ্যাট আছে স্যার? আচ্ছা আমি বলি, আমি বেঙ্গল মিটের অ্যাডভাইজার ছিলাম, বুঝছেন, মানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আপনি 10টা মিনিট ওয়েট করেন, উত্তর দিয়ে দিই, প্র্যাকটিক্যালি দিয়ে ভালো না? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। 10 মিনিট ওয়েট করেন, এটা এসআরও দ্বারা আবার অব্যাহতি আছে আরেক জায়গায়, একসাথে দিলে তখন আপনি বুঝবেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, এই জন্য তো বলছি, একটু খেয়াল রাখেন। দেখেন কৃষি জমি প্রস্তুত, তাহলে বলেন কৃষি কাজ করলে ভ্যাট আছে? আপনারা যদি একটা এগ্রিকালচার প্রজেক্ট করেন, ওইখানে কোনো কার্যক্রম করেন, কৃষি জমি প্রস্তুত করেন, হ্যাঁ, তারপর এখানে সেচ প্রকল্প, বালাইনাশক কার্যক্রম, কৃষি পণ্য যদি নিজে সংরক্ষণ করেন, হিমাগারের ব্যবসাটা, কিন্তু আপনার একটা গোডাউন নিয়ে নিজেই নিজের পণ্য সংরক্ষণ করেন, বলেন এই ধরনের এই কার্যক্রমগুলি ভ্যাট আছে কিনা বলেন? এই যে মৎস্য বা জলজ প্রাণী বা জলজ সম্পদ আহরণ, সমুদ্র থেকে যারা মাছ ধরে বা যারা মাছের চাষ করে, হ্যাঁ, এগ্রিকালচার প্রজেক্ট করে, তাদের ভ্যাট আছে বলেন? আচ্ছা, সরকার কর্তৃক প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, তাহলে বলেন সরকারি হাসপাতালে ভ্যাট আছে? তাহলে এখন
সরকারি হাসপাতালে বোঝেন, সরকারি হাসপাতালে ভ্যাট নাই, কিন্তু সরকারি স্বাস্থ্যসেবা দিতে গিয়ে অনেক ধরনের খরচ করে না ভাই? জি স্যার। এখন সরকারের থেকে সরকারি হাসপাতাল থেকে ভ্যাট অথরিটি বলতে পারে না আপনার সেবার উপরে ভ্যাট নাই, কিন্তু আপনি যে সেবা দিতে যে কেমিক্যালগুলি কিনছেন, যে ওষুধ কিনছেন, যে ইনস্ট্রুমেন্ট কিনছেন, যে চেয়ার টেবিল কিনছেন, যে ফার্নিচার কিনছেন, এগুলি ভ্যাট দিবেন। এগুলি ক্রয় ভ্যাট না ভাই। জি স্যার। আপনি দেখবেন ইদানিং অনেক হাসপাতালে কিন্তু জি স্যার এই যে মেডিসিন কিংবা যে ফার্নিচার সেগুলো তো ভ্যাট দিয়েই ক্রয় করছে স্যার। না ক্রয় করলে ডকুমেন্টস দেখাবেন। হ্যাঁ আমরা তো কই নাই যে আপনি করেন নাই। অথরিটি বললো যে আপনি ফার্নিচার কিনছেন, আপনি চালান দেখান, ও সিএ রিপোর্ট নিয়ে আসেন, চালান না দেখাতে পারলে বিডিএস জমা দিতে হবে, কারণ আপনার তো উৎসেকরণকারী, বুঝলেন না? এইভাবে চিন্তা করেন। বেসরকারি চিকিৎসা সেবার উপরে কি ভ্যাট আছে বলেন? না স্যার। এখন বেসরকারি স্বাস্থ্যসেবা হাসপাতালে যদি আপনি ভর্তি হন, আপনাকে 3 বেলা কি নাস্তা খাওয়ানো হয় না? ওইখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় না? কি বলেন? তাহলে এগুলিতে ভ্যাট আছে না? এবার চিন্তা করেন। তাহলে সরকার প্রদত্ত শিক্ষা ও প্রশিক্ষণ ভ্যাট আছে বলেন? তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি নাই? ভ্যাট নাই। পরিবেশ দূষণ রোধী কার্যক্রম, ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত এমন এইভাবে সরকার বিভিন্ন সেবার উপর, এতিমখানা দেখেন সরকার এই ইয়াগুলির উপর কি দিচ্ছে? অব্যাহতি দিচ্ছে, দেখেন বুঝছেন কিনা? তাহলে এই ইয়েগুলি বুঝছেন সবাই? তারপরে দেখেন যে সাংস্কৃতিক সেবা, এই সেবাগুলির উপর কি নাই? ভ্যাট নাই। তারপরে 3 খতে দেখেন পুস্তক, তাহলে লাইব্রেরিতে কি ভ্যাটের লোক যায় কখনো? তাহলে বই বিক্রি করেন, বই কিনেন, ভ্যাট নাই। সংবাদপত্রে ভ্যাট নাই, ম্যাগাজিনে নাই, সরকারি গেজেট এই ধরনের কার্যক্রমে কি নাই? ভ্যাট নাই। কোনো শিল্পকর্মে কি নাই? এইভাবে সরকার বিভিন্ন জিনিস কি অব্যাহতি দিয়ে দিচ্ছে। এই লাইব্রেরিতে মেম্বারশিপ নেবেন, ওইখানেও কি নাই? ভ্যাট নাই। তারপরে দেখেন এর ভিতরে যদি আপনারা ইয়া করেন আর কি, যে কোনো রিয়েল এস্টেট কোম্পানি কেউ থাকেন, দেখেন দান দেখাচ্ছি, আচ্ছা নিচে আসছে মনে হয়। তারপরে দেখেন আর্থিক সেবা, এই ব্যাংকে যদি টাকা জমা রাখেন ভ্যাট আছে বলেন? না। আপনি আমানত রাখেন, সঞ্চয় রাখেন, ভ্যাট নাই। কিন্তু চেক বই নিবেন, ব্যাংক স্টেটমেন্ট ওইখানে থাকতে পারে, কি বলেন? এগুলি তো অন্য জিনিস। তাহলে আপনি ব্যাংকে টাকা জমা রাখলে কি নাই? ভ্যাট নাই। জীবন বীমা একটু উপরে দিকে স্যার, ওই যে 6 নাম্বারটা একটু দেখেন না স্যার। 6 নাম্বার কি বলেন? 6 নাম্বারটা একটু ওই যে নিচে ওই যে ব্যতীত স্যার কথাগুলো একটু যদি বুঝাইয়া দিতেন। দেখেন বলছে কৃষি পণ্য, যে কোনো একটা হলে হবে। আচ্ছা অসুবিধা নেই। দেখেন বলছে কি কৃষি পণ্য বা উদ্যান বা খামার, পশু পাখি, মৎস্য, জলজ প্রাণী, জলজ সম্পদ, বনজ প্রাণী, বনজ সম্পদ, শিল্প সাহিত্য, প্রযুক্তি, প্রকৌশল ইত্যাদি বিষয়ক মেলা, প্রদর্শনী, প্রবেশ ফি। মানে আপনি এই জিনিসগুলি নিয়ে যদি পুরো প্রদর্শনীর আয়োজন করেন, সেখানে প্রবেশ ফি, বুঝছেন? প্রবেশ কি? অব্যাহতিপ্রাপ্ত। মানে কৃষি মেলা হয়েছে, এখানে একটা টোকেন মানি নিছে, এটা অব্যাহতিপ্রাপ্ত। উদ্যান, বোটানিক্যাল গার্ডেনে গেছেন, ইয়াতে গেছেন, হ্যাঁ এটা অব্যাহতি। এইভাবে সরকার ইয়া দিচ্ছে। তারপর কি বলছে? ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে, ইজারাদার এবং হোটেল, রেস্তোরাঁ, ডেকোরেটর ও ক্যাটারিং, কমিউনিটি সেন্টার, মিষ্টান্ন ভান্ডার, প্রেক্ষাগৃহ, বিউটি পার্লার, হেলথ ক্লাব, ফিটনেস সেন্টার, শব্দ আলো সম্পদ প্রদানকারী, সুবিধা প্রদানকারী ব্যতীত। বলছে এই কৃষি পণ্যর যদি কোনো প্রদর্শনী হয়, কোনো বোটানিক্যাল গার্ডেন বা কোনো গার্ডেনে যদি ঢোকেন, কোনো খামারে যদি টোকেন মানিতে ঢুকতে হয়, এগুলি সব অব্যাহতি। কিন্তু এর মধ্যে কি কোনো ইজারাদার, কেউ যদি কোনো কিছু ইজারা নেয়, তাহলে এটা অব্যাহতি হবে না। কোনো হোটেলে যদি অনুষ্ঠান হয়, অব্যাহতি হবে না। কোনো রেস্তোরাঁতে যদি হয়, অব্যাহতি হবে না। এগুলি বুঝাইছে যে এগুলি ব্যতীত বাকিরা অব্যাহতি। বুঝতে পারছেন? এই সার্ভিসগুলো অব্যাহতি, কিন্তু কি ব্যতীত? এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এগুলি ব্যতীত। মনে করেন আপনি রমনা পার্কে গেছেন কখনো? রমনা পার্কে গেলে কি টিকিট কাটা লাগে বলেন?
তারপরে এখন কিন্তু আপনি যদি ফ্যান্টাসিতে যান টিকিট কাটা লাগবে না? লাগবে। তাহলে এইভাবে চিন্তা করেন, যেগুলি সরকারি পার্ক, মানুষজনের জন্য উন্মুক্ত, ঘোরাঘুরি করে মানুষ, হ্যাঁ, ওইখানে যদি কখনো কখনো মাঝে মাঝে নিতেও পারে টোকেন মানি। যেমন আমরা একবার ফয়েজ লেগে গেছিলাম অনেক ছোটোবেলায়, তখন মনে টিকিট নিছিল। তাহলে সরকারি যেগুলি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সরকার মাঝে মাঝে টোকেন মানিটা নিয়ে নেয়, এগুলো অব্যাহত। কিন্তু কোনো ইজারাদার যদি এটা ভাড়া নিয়ে কোনো ওই যে কী বলে নন্দন পার্ক বা ফ্যান্টাসি কিংডমের আদলে যদি কোনো পার্ক তৈরি করে, তাহলে কিন্তু ব্যাট দিতে হবে, এটা বুঝাইছে। আপনি মনে করেন একটা কৃষি পণ্যের জন্য প্রদর্শনী আয়োজন করলেন, এখানে ব্যাট নাই, কিন্তু কোনো হোটেলে যায় যদি কৃষি পণ্যের জন্য প্রদর্শনী আয়োজন করেন, ওইখানে যদি টিকিট কাটা লাগে, তাহলে ব্যাট আছে, এটা বুঝাইছে। দেখেন বুঝছেন কিনা, বুঝছেন? স্যার এটা বুঝছি স্যার। স্যার একটু যদি আরেকটু চটাও একটু করে দিতেন স্যার, এই যে ওইখানে ফি 10,000 টাকার ঊর্ধ্বে, আমি একটু দেখছিলাম স্যার এই জিনিসটা, এই দুটাই একটু স্যার সমস্যা লাগে। মনে করেন আপনি এমন কোনো ক্লাবের মেম্বার, হ্যাঁ, যেখানে ফি হচ্ছে 500 টাকা, 1000 টাকা, ওটা সমস্যা নাই। কিন্তু যে সকল সামাজিক ক্লাবের মেম্বাররা 10,000 টাকার উপরে ফি দেয়, তাদেরটা ব্যাট দিতে হবে। মনে করেন ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, হ্যাঁ, বিজেএমই, বিকেএমই, এরকম অনেক বড় বড় বনেদি ক্লাব আছে না, যেখানে ফি দিতে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত আছে কিনা বলেন, বুট ক্লাব। তাহলে ওই ধরনের বনেদি ক্লাব যেগুলিতে নর্মাল জনগণ যায় না, বড় লোকরা যায়, তাদের জন্য বুঝাইছে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন, জীবন বীমা পলিসিতে কি নাই? ব্যাট নাই। স্টক বা সিকিউরিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে কি নাই? ব্যাট নাই। শেয়ার ক্রয় বিক্রয়ে কি নাই? এইভাবে সরকার বিভিন্ন রকম সেবাকে অব্যাহতি দিছে। তাহলে আপনাদের বলছিলাম যে পরিবহন সেবা কি, যে রিক্সা চলে ব্যাট আছে, কিন্তু এখানে দেখেন কি বলা আছে, যাত্রী পরিবহন সেবা, শীততাপ নিয়ন্ত্রিত তাপানুকূল বাস, শীততাপ নিয়ন্ত্রিত তাপানুকূল নৌযান, শীততাপ নিয়ন্ত্রিত তাপানুকূল প্রথম শ্রেণী নন এসি রেলওয়ে সার্ভিস ও যানবাহন ভাড়া প্রদানকারী ব্যতীত। তাহলে বলেন যেসব যানবাহনে এসি নাই, তাদের ব্যাট আছে কিনা বলেন? বলছি যেজন, হ্যাঁ, শুধু ব্যতিক্রম হলে একটা দেখেন, প্রথম শ্রেণী নন এসি রেলওয়ে সার্ভিস, একমাত্র রেলওয়ের প্রথম শ্রেণী নন এসি সার্ভিসটাই কি ব্যতিক্রম। এছাড়া যদি কোনো যানবাহনে এসি না থাকে, তার ব্যাট নাই। দেখেন বুঝলে কিনা, ব্যতিক্রম হলো কোনটা? প্রথম শ্রেণীর নন এসি রেলওয়ে সার্ভিস। তাহলে যদি কোনো বাসে উঠে আপনার মনে করেন গরম গরম লাগে, হ্যাঁ, তাহলে কি ব্যাট আছে? না গরম নাই। ঠান্ডা ঠান্ডা লাগলে কিন্তু ব্যাট আছে। আবার শীতের দিন লাগলে কিন্তু অন্য জিনিস, ওই এসির জন্য ঠান্ডা লাগতে হবে। তাহলে ওয়েদারের হইলে হবে না। না মনে করেন, আমি তো বললাম যে ঠান্ডা ঠান্ডা লাগলে ব্যাট আছে। এখন আপনি রিক্সায় উঠলে শীতের দিন, তত করে নিজাম ভাই থিওরি তো ভুল, ওটা তো ওই থিওরি না। মাঝে মাঝে একটু মজা করা লাগে, হ্যাঁ, না দেখেন পণ্য পরিবহন সেবা। এখন আপনি যদি মনে কৃষি পণ্য পরিবহন করেন, হ্যাঁ, অনেকে আছে না যে ফুলকপি কৃষকরা নিয়ে আসছে, এগুলিতে ব্যাট আছে বলেন? হ্যাঁ। এখন কিন্তু আপনি যদি শিপিং এজেন্ট হন, ফ্রেট ফরওয়ার্ডের ব্যবসা করেন, পরিবহন ঠিকাদার হন, কুরিয়ার সার্ভিস হন, তাহলে কিন্তু আপনি বাদে, বুঝছেন? এবার মনে করেন রহিম ভাই একটা ট্রাক কিনলো, বুঝছেন, ওনার ব্যাট নিবন্ধন নেয় নাই, উনি ওই ট্রাক দিয়ে কি করে ওই এলাকা থেকে ধান টান ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তাহলে ওনার ব্যাট আছে বলেন? কি কমিশনের উপর ভ্যাট? শিপিং এজেন্ট, হ্যাঁ, শিপিং এজেন্ট আপনি যে ফি পাবেন ওটার উপরে ব্যাট দিবেন, শিপিং এজেন্টের ব্যাটের হার অনুযায়ী দিবেন। আচ্ছা, আপনি ওটা ধাপে ধাপে দেখবো, আপনি তো আমাকে ব্যাটের হার বোঝেন নাই? আচ্ছা এই দাঁড়ান আমি বলি, আপনাদের বললো যে কত পার্সেন্ট, আপনারা বলেন, আপনার তৃতীয় তফসিলে খুঁজবেন না? আপনি দেখেন টেবিল 1-এ থাকলে 5%, টেবিল 2-তে থাকলে 7.5%, ঠিক না? সবাই কি শিখলেন এতক্ষণ? টেবিল 3-তে থাকলে 7.5%, টেবিল 4-এ থাকলে 10%, কোথাও না থাকলে ব্যাট কত পার্সেন্ট? 15%। দেখেন এবার খুঁজেন, উত্তর পাইছেন? আর এটা হলো তো না দেওয়ার লিস্ট, কি আমরা ব্যাট দিব না, ঠিক না? এই পণ্য পরিবহন সেবারা কি করবে না? ব্যাট দিবে না। এয়ারলাইন্স, বিমানে চলে ব্যাট আছে বলেন? হ্যাঁ বলেন।
ভাই আপনি আপনি তো শোনেন আমি বলি কোশ্চেন করবেন ভালো কথা উত্তর তো দিব কথাটা আপনি দেখেন তো আপনি হেডফোন টেডফোন চেক করেন তো কোথাও যেন লুজ কানেকশন আছে শব্দ হইতেছে হ্যাঁ আচ্ছা দেখেন হ্যাঁ তাহলে দেখেন আচ্ছা দেখ এয়ারলাইন্স শোনা যাচ্ছে স্যার স্যার একটা জিনিস ছিল এই জায়গাতে বলেন বিধান ভাই শোনা যায় ঠিকই, কিন্তু আপনার এখান থেকে একটা বাজে সাউন্ড হয়। আচ্ছা আচ্ছা একটা জিনিস খালি স্যার একটা প্রশ্ন স্যার, এই যে পণ্য পরিবহনের ক্ষেত্রে জি স্যার এইখানে যদি পরিবহন ঠিকাদারের ক্ষেত্রে বলতে অন্যান্য পরিবহনের ক্ষেত্রে 10% স্যার ভ্যাট আছে স্যার, এইটা একটু যদি ক্লিয়ার করে দিতেন। না আমি বলি কোনটা শুনেন, পণ্য পরিবহন সেবা, পণ্য পরিবহন মনে করেন আপনি একটা ব্যক্তিগতভাবে একটা ট্রাক নিয়ে ব্যবসা করতে পারেন কিনা বলেন, ব্যাটারি বন্ধ না নিয়ে করতে পারেন? বুঝেন নাই? মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ট্রাক থাকে না, বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে কিনা বলেন, বিভিন্ন ব্যক্তির থাকে না, কিন্তু তার ব্যাট নিবন্ধন নাই, বুঝেন ব্যাট নিবন্ধন নাই, এই ভাই আমার একটা ট্রাক লাগবে যে ভাড়া করে নিয়ে আসলাম, এরকম আছে না অনেক কোম্পানি। আর অনেক কোম্পানির নিজস্ব ট্রাক থাকে না যে ভাই আমার ট্রাক দিয়ে আমি পণ্যটা পৌঁছায় দিব, আছে কিনা বলেন? এখন ওই ব্যক্তি কি পরিবহন ঠিকাদার হিসেবে নিবন্ধিত? আপনি ধরেন কথার কথা, আপনি একটা কোম্পানি থেকে সিমেন্ট কিনলেন, তারা তার সিমেন্ট ট্রাক দিয়ে পৌঁছায় দেয় কিনা বলেন? জি স্যার পৌঁছায় দেয়। আপনি এক কোম্পানিতে ইট কিনলেন, ইটটা পৌঁছায় দেয় কিনা, বালুটা পৌঁছায় দেয় কিনা? আর সে যদি বলে এই ট্রাকটা আমার নিজের, তাহলে এটার উপরে ব্যাট আসবে না স্যার, না ব্যাট আসবে না। হ্যাঁ, অনেকটা এইভাবে বোঝেন যে আপনি ইট কিনছেন, ইটের মালিক বাটারে কি ট্রাক আছে, সে ওই পৌঁছায় দেওয়া সব আপনার ইয়া করছে, কন্ট্যাক্ট করছে। আপনি এক কোম্পানি থেকে পণ্য কিনছেন, এক ওই যে সে কিছু তার কাভার ব্যান্ড করে আপনার পণ্যটা পৌঁছায় দিচ্ছে, এটার জন্য সে এক্সট্রা খরচ নেয় নাই। অনেক কোম্পানি ডেলিভারি পণ্য পৌঁছায় দেয় না ভাই, দেয় কিনা বলেন? হ্যাঁ, তাহলে এইভাবে চিন্তা করেন যে যে কোম্পানির পণ্য তাদের নিজস্ব কি ট্রান্সপোর্ট আছে, এটা কি অব্যাহতি, কিন্তু আপনার কোম্পানি ওই যে নিজাম ভাই একটা ট্রাক নিলে, রহিম ভাই থেকে ট্রাক নিলে নিয়ে একটা ট্রান্সপোর্টের বিজনেস করলেন, যেটা পরিবহন ঠিকাদার হিসেবে নিবন্ধিত, তার জন্য কি ব্যাট আছে, এটা বুঝাইছে। দেখেন, বুঝতে পারছেন? অনেক ব্যবসায়ী আছে তাদের প্রায় যে ইয়ের ব্যবসা করে, পরিবহন ব্যবসা করে, তাদের ব্যাটারি পরিবহন নাই, কোম্পানি তাদের কাছ থেকে গাড়ি টাড়ি নেয় বা মাল ইতে করে, সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে ব্যাট কাটবে। আচ্ছা, এখন আপনি বলেন, বুঝেন ভাই, এখন উনি কাগজ নেয় নাই, ওনার কি আইনগতভাবে উনি ডকুমেন্টস একটা গ্যাপ আছে, কিন্তু উনি তো পরিবহন ব্যবসাটাই করতেছে না। হ্যাঁ, তাহলে তো ব্যাট কাটবেনি, কাটা উচিত না। আমরা কোনটা বুঝাইছি ভাই, বুঝেন আপনি পণ্যটা পৌঁছায় দিবেন, বুঝেন আপনি পণ্যটা পৌঁছায় দিবেন, আপনার নিজের ট্রান্সপোর্ট আছে, এটার ব্যাট হবে বলেন? আমরা এটা বুঝাইছি। মনে করেন আপনি একটা মেশিন বিক্রি করবেন, এখন আপনি পার্টিতে বললেন অসুবিধা নাই স্যার, অর্ডার দিয়ে যান, আমার কোম্পানির ট্রাক আছে, কালকে আমি পৌঁছায় দিব। তাহলে আপনি বলেন ওই ট্রাক ভাড়া কি ওনাতে নিছেন আপনি আলাদা? তাহলে আপনি বলতে পারেন না এই ধরনের সেবাটা অব্যাহতি বলছে, নিজের ট্রান্সপোর্টে পৌঁছায় দিচ্ছেন। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার, এখন কি তাহলে ধরেন আমার একটা জিনিসের দাম, ধরেন আমি কাস্টমারকে বললাম যে আপনার এটা আমি পৌঁছা দিব বাসায়, কিন্তু আমি পরে আমার যখন 6.3 দেখাইলাম, ধরেন আমার 1 লাখ টাকা আমি কোনো সেল করছি, 90,000 টাকা আমার প্রোডাক্টের দাম আর 10,000 টাকা আমার পরিবহন খরচ, তাহলে কি ওখানে 10,000 টাকা অব্যাহতি পাবো? না না, আপনি বলেন পরিবহনে যদি আলাদা টাকা নেন, তাহলে তো প্রশ্নটা চলে আসবে। কি বলেন ভাই সবাই? আপনি পরিবহন বাবদ টাকা লিখতে পারবেন না, লিখতে পারবো না। না, লিখতে পারবেন না। আপনি লেখলেই তো শোনেন লেখলেই তো দ্বন্দ্ব তৈরি হবে, কারণ আপনার সিএ রিপোর্টে তখন চলে আসবে না পরিবহন বাবদ এই কোম্পানি এত লাখ টাকা পাইছে বছর শেষে। হ্যাঁ, সব পরিবহন সেবা অব্যাহতি, এর জন্য ভ্যাট দিতেই নেই। না না না, ব্যাট দেওয়ার এই যে তখন তো শোনেন ভাই, আমাদের দেশের লোকজন তো এক কাটি সরেস, বুঝেন নাই, খালি গন্ধ খোঁজে কোন জায়গায় ঝামেলা পাওয়া যায়। আপনি যখন এটা দিবেন তখনই তো ঝামেলা শুরু করবে।
স্যার এখন আমার তো বলছে যে পরিবহন সেবা অব্যাহতিপ্রাপ্ত, আমি তো 6.3 দিছি, অব্যাহতিপ্রাপ্ত দিছি এবং তাহলে আপনি পরিবহনের ধারা কথাটা লেখার দরকার কি? তাহলে তো স্যার আমার 1 লাখ টাকা পুরো একটা দাম দিলে আমার উপর ভ্যাট দিতে হইতেছে 10,000 টাকা। আমি তো স্যার 10,000 টাকা যদি আমার পরিবহন খরচ দেই তাহলে তো আমার স্যার 10,000 টাকা ভ্যাট আচ্ছা, দিতে আপনি এটা হইতেছে। ব্যাট চালানে লেখার দরকার কি এটা বলেন? আপনি পণ্য 90,000 টাকা দিয়েছে, পণ্য দিয়ে দেন না, পরিবহনের এটা বিলে দিয়ে দিয়েন। এক্সট্রা ক্যারিং চার্জ হিসাবে বিল করতে শোনেন শোনেন শোনেন, আমি বলি, আমি বুঝছি তো, শোনেন, না আমি বুঝছি আপনাদের কথা, বুঝেন? 90,000 টাকা পণ্যের দাম, ক্যারিং কস্ট 10,000 টাকা, যখনই এটা লিখবে তখনই ব্যাটের ইস্যু আসে, কারণ ওই ভদ্রলোক তো উৎসে কর্তনকারী, সে তো আপনার থেকে ব্যাট না কাটলে এন্ট্রি দিতে পারবে না। আমরা কোনটাকে বুঝাইছি? পণ্য আপনি বিক্রি করছেন এবং পোষায় দিয়েছেন, এটার জন্য এক্সট্রা টাকা নেন নাই, এটা বুঝাইছি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝছেন? এবার মনে করেন আমি এক কোম্পানি থেকে 2 লাখ টাকা ফার্নিচার কিনছি, হ্যাঁ, যে কোনো এক ফার্নিচার কোম্পানি থেকে, ওরা আমার পণ্যটা অফিসে পৌঁছায় দিচ্ছে, একটা টাকা আমার থেকে বেশি নেয় নাই, তাহলে সে আমার থেকে পণ্য পরিমাণ ব্যাট নিছে, বলেন ভাড়া নিছে? না স্যার। তাহলে এইটাকে বুঝাইছি আমরা যে এই পণ্য পৌঁছায় দেওয়াটা তার সেবার মধ্যে অন্তর্ভুক্ত, এটার জন্য এক্সট্রা কোনো টাকা নেয় না, কোথাও লিখিতও নাই। এইভাবে চিন্তা করি। হাতিনের থেকে ফার্নিচার কিনেন, বাসায় পৌঁছায় দেয় না ভাই? আক্তার থেকে কিনে, অটোবি থেকে কিনেন, র্যাক্স থেকে কিনেন, এইভাবে বোঝেন যে ওরা আপনার পণ্যটা পৌঁছায় দেওয়া গেছে, এটা বিক্রয় তো সেবা আর কি, ঠিক আছে? এইভাবে তাহলে দেখেন যে এয়ারলাইন্স বিমানে চলে ভ্যাট আছে, কিন্তু যদি আপনি একা একটা বিমান ভাড়া করেন, হ্যাঁ, বিলাসিতা যেটা বিলাসিতা বলা যাবে, চার্টার বিমান, হেলিকপ্টার ভাড়া করলে কি এটা ভ্যাট দিতে হবে। অ্যাম্বুলেন্স সেবা কি ভ্যাট আছে? অব্যাহতি। কিন্তু কোনো বিমান যদি ভাড়া করেন যেটা রুগীর যান বাঁচানোর জন্য, তাহলে কি আমরা অব্যাহতি। তাহলে দেখেন বিভিন্ন রকম ব্যক্তিগত সেবা, সাংবাদিকতা কি ভ্যাট আছে? অভিনেতা ভ্যাট আছে বলেন? না স্যার, নাই। তারপর গায়ক, এই ধরনের ব্যক্তিগত সেবাগুলি কি নাই? ভ্যাট নাই। তারপরে দেখেন আপনাদের ইয়াতে লাগবে প্লাম্বার, যদি কোনো রিয়েল এস্টেট কোম্পানি প্লাম্বার দিয়ে কাজ করায়, ভ্যাট আছে? কাঠমিস্ত্রিতে কাজ করায়, তার শ্রমিকে এগুলি রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, এগুলিতে কি নাই? ভ্যাট নাই, ঠিক আছে? কিন্তু ওই যে কনসালটেন্সি ফার্ম ব্যতীত এগুলো বলা আছে। তা এইভাবে বিভিন্ন রকম সেবার উপরে সরকার কি করছে? এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এগুলোর উপরে কি নাই? বিভিন্ন রকম যে শাস্ত্রীয় অনুষ্ঠান, এগুলির ভ্যাট নাই। তাহলে বলেন প্রথম তফসিলদার অব্যাহতি পাইছেন কিনা আপনারা? ধারা 15 অনুযায়ী ভ্যাট 15%, তৃতীয় তফসিল থাকলে ওই হার দিবেন বা 15% দিবেন, হ্যাঁ, আর প্রথম তফসিলে থাকলে ভ্যাট দিবেন না। এতটুকু সময় ক্লিয়ার কিনা বলেন? স্যার। আচ্ছা, তারপরে আমাদের সিটে কি আছে দেখেন, তারপরে বলছে সরকার মাঝে মাঝে এসআরও, জিও, এসও ব্যাখ্যা দ্বারা কি করে? অব্যাহতি দেয়। তাহলে আমরা এরকম একটা বাই করি। এখন আপনাদের সামনে বইয়ের দ্বিতীয় খণ্ডটা থাকলে নেন, দ্বিতীয় খণ্ড নেন, মানে এটা তো দ্বিতীয় খণ্ডে থাকে, দ্বিতীয় খণ্ডটা নেন। দ্বিতীয় খন্ড কত নম্বর পেজে যাব? একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরেন, আমি বের করে বলতেছি। এক ভাই আজকে নতুন করতেছে, উনি কি ক্লাস করতেছেন?
এত সময় লাগলে তো সমস্যা। আর আমরা কি আটকায় গেলাম? না না, আপনার কোষে থাকলে বলেন। আমার এই যে বাসার নেট দুর্বল তো, বাসায় তো নেট চালাই না, বুঝেন নাই? বাসা তো জাস্ট নাম মাত্র একটা নিয়ে রাখছি। শিডিউল শিডিউল তার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার শিডিউল একে তালিকাভুক্ত যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জি যদি অন্য কোনো কোম্পানি থেকে যদি কোনো কিছু কেনে, তাহলে সে তো ভ্যাট দিবে এন্ড ইউজার হিসেবে, তাই না? আমি বলি, প্রথম হলো ধরেন প্রথম তফসিলের পণ্য, বুঝছেন? প্রথম তফসিলের পণ্য আপনি কিনলেন, হ্যাঁ, কেনার সময় ব্যাট নাই, আপনি বেচার সময় ব্যাট নাই, ঠিক আছে? কারণ সরকার তো অব্যাহতি জাস্ট ডকুমেন্টগুলি ঠিক মতো রাখবেন। চালান দিয়ে কিনবেন, চালান দ্বারা বেচবেন। এখন আপনি 6.3 নিলেন না, তখন বলবে বাই অডিট রিপোর্ট আপনার সেলস 3 কোটি টাকা, কাগজ পাইছি 2 কোটি টাকা, 1 কোটি টাকা ব্যাট দিয়ে দেন, বুঝলেন নাই? কাগজ না থাকলে তো ডকুমেন্টস নাই, ডকুমেন্টসটা ঠিক মতো রাখতে হবে। না সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি অন্য অন্য আমি যে পণ্য ক্রয় বিক্রয় করি সেটা ছাড়া অন্য কোনো সেবা বা পণ্য যখন আমি নিব, তখন তো সেটার জন্য আমাকে ভ্যাট দিতে হবে, সেটা বুঝতে হবে। পণ্যটা কি অব্যাহতিপ্রাপ্ত? পণ্যটা অব্যাহতিপ্রাপ্ত, আমার পণ্য অব্যাহতিপ্রাপ্ত, কিন্তু আমি ধরেন ফার্নিচার কিনলাম। হ্যাঁ আমি বলি, ও দাঁড়া, বুঝছি। এটা কি এরকম যে আপনি অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ব্যবসা করেন, কিন্তু আপনি ওই ব্যবসা চালাতে যা ফার্নিচার কিনা লাগছে, স্টেশনারি কিনা লাগছে, এগুলির কথা বলতেছেন? হ্যাঁ, আমরা তো এটা কালকে বলছি, এটা হলো কেনার ব্যাট। আপনি মনে করেন ধরেন আপনার ফ্লাওয়ার মিল আছে, ফ্লাওয়ার মিলের ময়দার উপরে কি নাই? ব্যাট নাই, কিন্তু ময়দার যে প্যাকেজিং ওটাতে ব্যাট আছে, কার্টুনে ব্যাট আছে, ফ্যাক্টরি যে মেশিনারি ওগুলিতে ব্যাট আছে, ফার্নিচার ব্যাট আছে, এইভাবে চিন্তা করেন। কিন্তু ময়দার সেলসের উপরে ব্যাট নাই। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে বলেন, আর আমাদের 1 মিনিট লাগবে। হ্যাঁ স্যার, আমারটা আছে, বললাম ফার্স্ট শিডিউলের প্রোডাক্টগুলো সহজে মনে রাখার কোনো উপায় আছে? মানে শিডিউলগুলো, প্রোডাক্টগুলো ভাই, এগুলি যাদের সরস্বতী ভালো তারা মুখস্থ করে ফেলান, আর কাজ করলে একমাত্র অ্যাডভাইজারদের কষ্ট, যারা চাকরি করেন। আপনার কোম্পানিটা তো একবার বের করে ফেলাইলে আর বছর বছর বাই করা লাগবে না আপনার, যারা জব করেন, বুঝলেন নাই? এখন আপনি যদি অ্যাডভাইজার হিসেবে পেরে গেল, তাহলে আপনি মুখস্থ করতেই পারেন, কিন্তু এই সরস্বতীর উপরে সবাই তার একরকম না। যারা আমার সরস্বতী খুব খারাপ, ঠিক আছে? মুখস্থ করার পারবো না, আমিও পারবো না, কিন্তু কোনো টেকনিক টেকনিক নেই। এটা হলো কয়েকদিন পরে আমরা একটা অনলাইনে ইবুক বাই করবো, ওইটা মোবাইলে ঢুকায় রাখবেন, যখন দরকার বাই করে দেখবেন, শেষ। ঠিক আছে? আনালে ব্যাগের মধ্যে একটা বই রাখবেন, শেষ। এই হলো সহজ বুদ্ধি। ঠিক আছে? না, আমার এখানে দুইটা কম্পিউটার, একটাতে ওই যে আমি ওই যে ভিডিওটা আপলোড দিছি তো, ওই কারণে সার্ভার স্লো হয়ে থাকতে পারে। আবার আপনার ক্লাস করতে আসেন, ওইখানে তো প্রেশার গেছে একটা। না স্যার, এটা বলতাম না, ওই যে সেবার ক্ষেত্রে দেখছি কোটেশন দেওয়া, জীবন ধারণের মৌলিক সেবা, সমাজ কল্যাণমূলক সেবা, সংস্কৃত সেবা, এই জন্য বলছি। না, অসুবিধা নেই ভাই, না বলে শিখবেন কিভাবে, ঠিক না? শিখতে হলে বলতে হবে। বলে না যতই আচ্ছা, আর কারো কোশ্চেন আছে?
নাবুল রহমান স্যারের বইতে চ্যাপ্টার হলো ওই অব্যাহতি চ্যাপ্টারটা, ওখানে একটা কোশ্চেন আছে, এটা বুঝতেছি না, এজন্য বলতেছি। এটা হলো মূসক আইনে কোন সরবরাহ বা কোন সরবরাহ পরে আমরা কিছু শুনি নাই। না না, আপনি কোন সরবরাহ পরে আর আমরা সাহস শুনতে পাই নাই। মূসক আইনে সরবরাহ বা আমদানিকে কি কি উপায়ে অব্যাহতি দেওয়া যায়? এটা কি স্যারের নিজের ব্যাখ্যা না আইনের কোনো ব্যাখ্যা, এটা বলেন। না, স্যারের বইয়ের কোশ্চেনের নাম্বার 2 এ দেওয়া, মানে অব্যাহতি যে চ্যাপ্টারটা স্যার লিখছে ওই ওই চ্যাপ্টারটা প্রশ্ন সম্ভারের জায়গায় 2 নাম্বার। ওই লেখকের অনেক ইয়া থাকতে পারে, ওটা নিরিবিলি টাইমে ইয়া দিয়ে তখন থেকে কোনো ক্লাসের মধ্যে আইনবিধি হলে আলাপ করতাম। কারণ শোনেন ভাই, লেখক তো অনেকে আছে, ঠিক আছে, সবাই সম্মানিত। এখন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, বুঝেন নাই? এখন আসলে লেখকের ব্যাখ্যা আমরা আইনের রেফারেন্স হিসেবে না ধরাই ভালো। একান্ত উপায় না থাকলে তখন ব্যবহার করতে পারেন। এক লেখকের রেফারেন্স আরেক লেখক পছন্দ করে না, কি করবেন? আমি কারো নাম বলে বলতেছি না, ঠিক আছে? দেখছি যে 3 লেখকের মধ্যে তিন ধরনের মত, একজন একটা একজন মানে না, এটা হলো সমস্যা। আবার মজার জিনিস কি জানেন, যে এই লেখক বইয়ে লেখছে এক কথা, বুঝছেন, ওনার সাথে হিয়ারিং করতে গেছি, উনি তখন এই হিয়ারিং এর ওনার কথাই উনি মানে না, বুঝলেন নাই? আমি নাম বলবো না, কোনো বলা ঠিক না। আমাদের যে লেখকরা বই লেখছে তারা লেখছে যে এই পণ্যের মূল্য এটা বাই করতে হলে এই বইয়ের কোনো ভিত্তি নাই। যখন আমি ওনার কাছে হিয়ারিং করতে গেছি শখ নিয়ে, স্যার আপনার বইয়ের মধ্যে তো লেখছেন, কয় বইয়ের কথা আলাদা, আমার টেবিলের এই পাশে থাকলে আলাদা, বুঝছেন? এবার তাহলে এর জবাব কিভাবে দেবে? কিভাবে দেওয়া যাবে? এখন কবিতা নীরব এখানে, ঠিক আছে? তাহলে ওই যে কি বুঝলাম যে লেখা এক জিনিস আর পুরো কি আরেক জিনিস। প্রত্যেক লেখকই লেখছে, হ্যাঁ, আপনি যে মনে করেন আমাদের প্রত্যেক স্যারেরই আমার কাছে এভিডেন্স আছে, সহজ যে 34 এডিশন করতে হবে না বা 35 এডিশন করতে, এটা সবাই মানে, কিন্তু ওনাদের কাছে যখন হিয়ারিং করতে যাবেন ওনারা মানবে না, বুঝলেন নাই? ওই কয় না আইনের গরুকে কি ইয়াতে আছে, ওরকম আর কি ঘটনাটা। সময় নষ্ট হইল তারা। আচ্ছা, আপনার দ্বিতীয় খণ্ডটা নেন বইয়ের। দ্বিতীয় খণ্ডে 240 নাম্বার পেজ খোলেন, 240। আচ্ছা দেখেন তো, বলেন তো এখানে অ্যাসর নাম্বার কত? বলছি এখানে অ্যাসর নাম্বার কত, 137 না 243? জি 243। না না, সাধারণ চোখে মনে হয়, দেখেন আপনাদের ধারণা ভুল নাই, এসআরও নং 137 এরকম মনে হয় না, কিন্তু বাস্তবে 243 হচ্ছে এসআর নাম্বার। মুশফিকের আগে যেটা লেখা থাকে একটু পরে দেখাবো ইংলিশে, এটা এসআর নাম্বার। তাহলে অসুবিধা নাই, এখন যে যেখানে বোঝেন
যে অনেকে বলে যে 243, তাহলে তো আপনি খুঁজে পাবেন না। একজন বলবে 137, আপনি বলবেন মূসকের আগে কত লেখা আছে, বুঝছেন? অথবা এই মূসক পর্যন্ত পড়তে বলবেন, যে ভাই আপনি বলেন এসআরও নং 137 আইন 2024 243 মূসক এই পর্যন্ত পড়তে বলবেন। তাহলে এই এসআরওতে বলছে কি দেখেন, মূল্য সংযোগ কর ও সম্পূর্ণ শুল্ক আইন 2012 এর ধারা 126 উপধারা 1 প্রদত্ত ক্ষমতা বলে সরকার নিম্নবর্ণিত টেবিল 1, এই যে নিচে কতগুলো টেবিল আছে, হ্যাঁ, টেবিল 1-এর আমদানি পর্যায়ে তাহলে কেউ ইনপুট করলে অব্যাহতি না, এটা একটা অব্যাহতি স্যারও বলেন। টেবিল 1-এর আমদানি পর্যায়ে মানে কি, ইনপুট স্টেজে অব্যাহতি কিনা? আচ্ছা, এখন ওনাকে কি কোনো কন্ডিশন দেওয়া আছে আপনি আমদানি করে কি করবেন বলা আছে? তার মানে আপনি আমদানি করলে অব্যাহতি। এখন এখানে খেয়াল করেন, এই যে এই অব্যাহতিটা একটা নির্দিষ্ট স্টেজে অব্যাহতি, হয় কেনার অব্যাহতি নাহলে বেচার অব্যাহতি, দুইটা কিন্তু একসাথে না। তাহলে এই লোক আমদানি পর্যায়ে অব্যাহতি, কিন্তু বেচার সময় অব্যাহতি নাও তো থাকতে পারে, কি বলে? সবাই ধরতে পারছেন? টেবিল 1 আমদানি পর্যায়ে অব্যাহতি, বেচার সময় কি অব্যাহতি বলছে? না স্যার। তাহলে আমার এক ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্ট আমার কাছে আসার আগে আমদানি স্টেজে অব্যাহতি, উনি ব্যবসা স্টেজে ব্যাট দেয় নাই। যখন ওডিটে গেছে ওষুধ আমদানিকারক, এখন ব্যাট অথরিটি বলতেছে ব্যাট দেন, তাহলে এরকম ভুল হইতে পারে না? তাহলে দেখেন টেবিল 2 আমদানি ও উৎপাদন পর্যায়ে, তাহলে আমদানি মানে তো ইম্পোর্ট, স্যার, লোকাল পারচেজ তো না। না, আপনি বিদেশ থেকে আনলে অব্যাহতি, কিন্তু বেচার সময় অব্যাহতি তো থাকতেও পারে নাও থাকতে পারে, কি বলেন? দেখতে হবে না? দেশ থেকে যদি দেশে কিনি লোকাল পারচেজ যদি হয় তাহলে তো স্যার মনে হয় অব্যাহতি না। তাহলে নিচে যান, বুঝেন আগে। টেবিল 1 দ্বারা আমদানিকারকের অব্যাহতি, টেবিল 2 দ্বারা আমদানি ও উৎপাদন পর্যায়ে অব্যাহতি, তার মানে কি, যার ইন্ডাস্ট্রিয়াল আইআরসি আছে, যে কাঁচামাল হিসেবে আনবে তার অব্যাহতি, টেবিল 2। টেবিল 3 উৎপাদন পর্যায়ে অব্যাহতি, আপনি যে উৎপাদন করে যে পণ্যটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করবেন, ওই উৎপাদিত পণ্য অব্যাহতি না ভাই? এটাতে কি বুঝাইছে বলেন? উৎপাদন পর্যায়ে অব্যাহতি মানে কি, কাঁচামাল না ফিনিশ প্রোডাক্ট? ফিনিশ প্রোডাক্ট। ফিনিশ প্রোডাক্ট। টেবিল 4 সেবা সমূহ, এই সার্ভিসগুলি দিলে অব্যাহতি। টেবিল 5 ব্যবসায়ী, যে ভাই যেটা বললো স্থানীয়ভাবে কিনছেন, তাহলে বলেন এই এসআরও দ্বারা বিভিন্ন স্টেজে অব্যাহতি দেওয়া আছে কিনা। এখন একজনের আমদানি পর্যায়ে অব্যাহতি, আবার ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতি, তাহলে দুটি অব্যাহতি না, কি বলেন? একজনের কাঁচামাল আমদানি পর্যায়ে অব্যাহতি, আবার উৎপাদন পর্যায়ে ফিনিশ প্রোডাক্ট অব্যাহতি, তাহলে দুটি অব্যাহতি না? তাহলে এইভাবে চিন্তা করতে হবে যে এসআরও দ্বারা আপনাকে নির্দিষ্ট কোনো স্টেজে কি অব্যাহতি দিছে, দেখেন ধরতে পারছেন কিনা? ধরতে পারছেন ভাই? আচ্ছা, এখন দেখেন কি করছে, বলছে যে এই যে অনুচ্ছেদ 2 নিচের লাস্টের অনুচ্ছেদ 2 কিছু শর্ত দেওয়া আছে, কি দেওয়া আছে, কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন এই দেখেন, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে উহাদের উপর আরোপিত সমুদ্রের মূল্য সংযোগ আগাম কর ব্যতীত হইতে অনুচ্ছেদ 3 ও 4 বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে অব্যাহতি প্রদান করিল। তাহলে এই এছাড়াও লাস্টে কিছু শর্ত দেওয়া আছে, এই শর্তগুলি মানলে আপনি অব্যাহতি না? এখন আপনি দেখবেন অনেক ব্যবসায়ীরা এছাড়াও ধরো অব্যাহতি, খাতাপত্র রাখে না, রিটার্ন রাখে না, কিচ্ছু করে না, অব্যাহতি, তাহলে ভেজাল আছে কিনা বলেন? জি স্যার, কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে কন্ডিশন মানতে হবে, তাহলেই আপনি অব্যাহতি পাবেন। আপনাদের কি কি আমদানি পর্যায়ে অব্যাহতি, এই জিনিসগুলো আপনি বিদেশ থেকে আনলে কি নাই, ভ্যাট নাই, কিন্তু আপনাকে কি খাতাপত্র রাখতে হবে, রিটার্ন জমা দিতে হবে, নিয়ম কানুন মানতে হবে, তাহলেই কি আপনি অব্যাহতি পাবেন। দেখেন ধরতে পারছেন কিনা? এখন এটা উৎপাদনকারীও আনতে পারে, কমার্শিয়াল ইম্পোর্টার আনতে পারে না, কারণ বলছে তো আমদানি করলে অব্যাহতি, শর্ত তো দেয় না, কে আমদানি করবে, কি বলেন? আচ্ছা, তারপরে দেখেন টেবিল 2 আমদানি ও উৎপাদন পর্যায়ে, তার মানে একমাত্র কাঁচামাল হিসেবে উৎপাদনকারী আমদানি করবে, এটা বুঝেছে না? আমদানি করে আপনাকে কি করতে হবে, উৎপাদনের কাজে ইউজ করতে হবে কিনা বলেন? তার মানে আপনি নর্মাল নিয়ে ওই অনেক সময় দেখবেন যে উৎপাদনকারীকে ফেসিলিটি দেয় সরকার, যাতে উনি টিকতে পারে। তাহলে যে আলুর বীজ, শুকনা মরিচ, গমের বীজ, সকল প্রকার চাউল, এগুলি কোনো রাইস মিল যদি আনে তাহলে অব্যাহতি না ভাই? তারপর দেখেন আপনি বিদেশ থেকে গম আইনে আটা বানাইলেন, গম বা আটা 2.5 কেজি পর্যন্ত, 2.5 কেজির উপরে, তাহলে দুইটাই অব্যাহতি কিনা বলেন?
এইভাবে তার মানে বিদেশ থেকে যখন গম নিয়ে আসবে তখন তাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে না? এই যে গমের আটা, আপনি গম আনলে অব্যাহতি, আটা বানাইলে অব্যাহতি। গম আনার পর আমি আটা বানাইলাম, তাহলে ব্যাট দেওয়া লাগবে না। তাহলে আমার আনতো তাহলে এই দেখেন এই খেয়াল করেন না, দেখেন 2.5 কেজি পর্যন্ত করলেও ব্যাট নাই, 2.5 কেজির উপরে হইলেও ব্যাট নাই। হ্যাঁ, তার মানে আমি যদি গম কিনি তো ভ্যাট নাই, বিক্রি করেও ভ্যাট নাই। না, বিক্রি করে ব্যাট নাই, দুইটাই অব্যাহতি। কিন্তু গমের আটা বেচতে যে প্যাকেটটা ইউজ করছেন, প্যাকেটের ব্যাট দিবেন। তার মানে প্যাকিং ম্যাটেরিয়াল বাকিগুলো ভ্যাট দিতে হবে না না, গমের উপরে ব্যাট নাই, আটার উপরে ব্যাট নাই, কিন্তু যে 1 কেজির একটা প্যাকেট করছেন পলিথিনটা, ওই পলিথিন তো কেজি ধরে কিনছিলেন, ওই কেনার ব্যাটটা দিয়ে দিবেন। পলিথিন কেনার ভ্যাট দিতে হবে, জি প্যাকিং ম্যাটেরিয়ালের ভ্যাট দিতে হবে। হ্যাঁ, বস্তা কিনছেন, বস্তার ব্যাটটা দিয়ে দিবেন। यस, বুঝতে পারছি। ডিম বিক্রি করতেছে স্বপ্নের মধ্যে, দেখবেন আগরের মধ্যে ডিমের ব্যাট নাই, কিন্তু ডিম যে খাসির মধ্যে ভরে দিছেন ওই প্যাকেটটার ব্যাটটা দিবেন। यस, বুঝতে পারছি। স্যার এই জায়গায় একটা কোশ্চেন থাকবে না স্যার? বলেন। উৎপাদন পর্যায়ে ভ্যাট নাই, বুঝলাম স্যার, বেচার সময় উৎপাদনকারী ভ্যাট ছিল না, কিন্তু আমি যখন আবার ট্রেডিং পর্যায়ে যখন ভাই আপনি স্পিড একটু স্লো করেন না। আমরা আছি উৎপাদন পর্যায়ে, আপনি ওই জায়গায় যান কেন? এই সবাই কি বলেন? আপনি উৎপাদন, আপনার ব্যবসায় মতো যাই, ওয়েট করেন না। না না, আপনার গাড়ির স্পিড একটু স্লো করেন ভাই। আমরা তো সবাই সচ্ছল মানুষ, আমরা এখন আছি এই জায়গায়, ওই জায়গায় যাইলেও অব্যাহতি পাইতে পারি। তো আপনি আগে প্রশ্ন করেন, একটা প্রশ্ন 2 মিনিট পরে করেন। স্যার এই যে আমি গম কিনলাম, গম কিনে আমি আটা বানালাম, আটা বানানোর পরে আমি যে একটা পলিথিনে প্যাকেট করলাম, এখন আমি যে প্যাকেটটা সেল করতেছি এটা তো ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত নাকি? এই পলিথিনটা যে প্যাকেট আমি বলি আপনি গম কিনছেন, অব্যাহতি গ্যারান্টি দেন, হ্যাঁ, আটা বেচছেন, অব্যাহতি গ্যারান্টি দেন, কিন্তু পলিথিন যে কেজি ধরে কিনছিলেন প্যাকিং ম্যাটেরিয়াল, এটা ভ্যাট দিয়ে কিনবেন। আর না হলে হ্যাঁ প্যাকিং ভ্যাট দিয়ে কিনবো, কিন্তু বিক্রি করার সময় কি স্যার প্যাকিং ম্যাটেরিয়াল ভ্যাট দিতে হবে নাকি? ভাই বিক্রি করার সময় তো আটার সাথে প্যাকিং দিয়ে দিবেন, কাস্টমারের থেকে যখন মূল্য নেবেন তখন তো আপনি কস্টিং করার সময় প্যাকিং ম্যাটেরিয়াল দাম ধরে নিয়ে নিছেনই, ভ্যাট তো দেওয়া লাগবে না। আপনি তো বেচছেন আটা, আপনি তো প্যাকিং ম্যাটেরিয়াল বেচেন না। হ্যাঁ, আমি তো প্যাকিং ম্যাটেরিয়াল বিক্রি করি। হ্যাঁ, তাহলে বেচা ব্যাট কি? শুধু কথা হলো কেনার সময় আপনি যার থেকে কিনছেন তার ব্যাটটা ঠিকমতো আদায় হয়েছে কিনা এটা কমপ্লেক্স করেন, তাহলেই হবে। কেনার সময় তো স্যার যে প্রোডাক্টে ভ্যাট আছে ওটা ভ্যাট দিয়ে কিনবো। হ্যাঁ, দিয়ে কিনলে সমস্যা, তাহলে কেনার ব্যাটটা ঠিক মতো দেন, তাহলেই হবে। তাহলে এইভাবে দেখেন সরকার এগুলির উপর কি করছে, অব্যাহতি দিয়ে দিচ্ছে। তাহলে যে সার, বিদেশ থেকে সার আনলে ব্যাট আছে বলেন? তারপর চেরাই কাঠ, কেউ যদি বইয়ের সত্য কিনে এনে পাবলিশ করে, ব্যাট আছে? বিদেশ থেকে বই আনে এইভাবে। হ্যাঁ, এই যে অব্যাহতি। তারপরে দেখেন তৃতীয়ত ছিল উৎপাদন পর্যায়ে। তাহলে এখন কি আপনি এই উৎপাদন পর্যায়ে মানে কি? উৎপাদিত পণ্য না ভাই? উৎপাদন পর্যায়ে মানে কি বলেন? উৎপাদন করে যেটা ফিনিশ প্রোডাক্ট, ওটারই তো অব্যাহতি। আচ্ছা, এখন ওই যে এখন দেখেন দেশে উৎপাদিত সকল প্রকার ভোজ্য কাঁচা মাংস প্যাকেটজাত হোক বা না হোক, এই যে মুরগিরটাও, তাহলে বলেন যে আমরা যে তখন বলছিলাম যে 2.5 কেজি নিচে প্যাকেট হইলে বেঙ্গল মিট কাজী ফার্মের গোস্তের উপরে ভ্যাট আছে, এখন তারা তো দেশীয় কোম্পানি, এখন ভ্যাট আছে কিনা বলেন? তাহলে আর কি দাঁড়াইলো? ওইখানে পাইলেন আপনি প্রথম তহসিল দ্বারা 2.5 কেজির উপরে প্যাকেট হইলে অব্যাহতি, ইয়া হইল কি খোলা হইলে অব্যাহতি, এছাড়াও দ্বারা এই প্যাকেটজাত গোস্ত অব্যাহতি কিনা বলেন 2.5 কেজি নিচে? এখন কোন কোম্পানি যদি বিদেশ থেকে ইম্পোর্ট করে সে কি অব্যাহতি পাবে? না। তাহলে এখন একটা জায়গায় পার্থক্য হচ্ছে, সরকার সুকৌশলে অনেকগুলি কাজ করে, যে একজন বাণিজ্যিক আমদানি করে বিদেশ থেকে গোস্ত ইম্পোর্ট করে, আর আমার দেশের যেই মানে যারা গোস্তের ইয়া করে, কাজী ফার্ম, বেঙ্গল মিট, আরও যারা আছে, হ্যাঁ, এরা যদি গোস্ত উৎপাদন করে তাহলে এরা কি টিকে গেল, আগে গেল না বাজারে মূল্যর দিক দিয়ে? তাহলে এইভাবে দেখেন, এই যে দেশে এই প্যাকেটজাত তরল দুধ, পনির, মাঠা, তাহলে দেশে উৎপাদিত দুধ ভ্যাট আছে কিনা বলেন? মিল্ক বিটার দুধ ভ্যাট আছে এখন? না, ভ্যাট নাই।
তো বিদেশ থেকে দুধ আমদানি করলে ভ্যাট দেওয়া লাগবে না না, বিদেশ থেকে আনলে তো দেওয়া লাগবে। আমদানি করলে লাগবে স্যার। তাহলে দেশে উৎপাদিত মাছে ভ্যাট আছে। এইভাবে সরকার এছাড়া অব্যাহতি দেয়, আবার কি তফসিলদার অব্যাহতি দেয়। তো দুইটা মিলাই পড়তে হবে কিনা বলেন? জি স্যার। তারপরে দেখেন এই বিভিন্ন রকম এগুলি সব কি সরকার অব্যাহতি দিয়ে দিচ্ছে দেখেন উৎপাদন পর্যায়ে। তাহলে দেখেন নেক্সট ইয়ারে যদি জি বলেন এই পর্যায়ে অব্যাহতি দেয় দেন হচ্ছে এসআরও এটা রেফারেন্স থাকবে। আমি বলি নেক্সট বাজেটে যদি দেখেন যে এই লাইনটা সরকার কাটিয়ে দিচ্ছে, কথার কথা এই লাইনটা সরকার কি কাটিয়ে দিচ্ছে, তাহলে অব্যাহতি ক্যান্সেল হয়ে গেছে। বছর বছর তো এছাড়া চেঞ্জ হয়, বুঝছেন? আবার নতুন একটা লাইন ঢুকাই দিল, তার মানে এটা অব্যাহতি চলে আসলো। এবার চিন্তা করেন, তাহলে বলেন দেশের উৎপাদিত কলা ভ্যাট আছে? বলছি কলা খেজুর ভ্যাট আছে কিনা বলেন? উৎপাদিত হলে নাই। হ্যাঁ, কিন্তু প্যাকেটজাত কি করা যাবে না, করা যাবে না। দেখেন এখানে সব। তাহলে এইভাবে সরকার এই দেখেন লেবুজাত ফল শুকনা কিন্তু প্রসেসিং করা যাবে না, আঙ্গুর ফল কিন্তু প্রসেসিং করা যাবে। এইভাবে সরকার এছাড়া দাও কি দেখে যে দেশে উৎপাদিত সকল প্রকার মরিচ আদা ধনিয়া অব্যাহতিপ্রাপ্ত কিনা বলেন, কিন্তু প্যাকেটজাত করা যাবে না। এই যে অন্যান্য ফল তাজা কিন্তু কি করা যাবে না, প্যাকেটজাত করা যাবে না। দেখছেন আপেল নাশপাতি কিন্তু কি করা যাবে না, প্রসেসিং করা যাবে না। তরমুজ প্রসেসিং করা যাবে না। তাহলে বলেন দেশে উৎপাদিত সকল প্রকার চাউল গম ভুট্টা এটা দেখেন লেখা আছে প্যাকেটজাত হোক বা না হোক। তাহলে আমরা যে প্যাকেটজাত চাউল পাই ভ্যাট আছে? বিডু কোম্পানি যে প্যাকেটজাত চাউল বিক্রি করে না, কৃষানি চাষি এসবে ব্যাট নেই, ভ্যাট নাই। তারপরে দেখেন নিচে আবার লেখা চাল গম ভুট্টার তলে সুজিতেও কি নাই, ভ্যাট নাই। সরিষার তলে কি নাই, সরিষার তেলে ভ্যাট নাই। সানফ্লাওয়ার অয়েলে কি নাই, ভ্যাট নাই। চালের গুঁড়ার তেলে ভ্যাট নাই, মুড়িতে ভ্যাট নাই। দেখেন সরকার এগুলি কি করছে, এছাড়া দ্বারা অব্যাহতি দিচ্ছে। তাহলে এটা কিন্তু উৎপাদন পর্যায়ে মানে ম্যানুফ্যাকচারার। তাহলে 150 টাকা মূল্যমানের পাউরুটি উৎপাদন পর্যায়ে ভ্যাট আছে বলেন? আমরা তৃতীয় তফসিলে পাইছিলাম না, 150 টাকার উপরে হলে কি 5%, আর 150 টাকার নিচে হলে কি অব্যাহতি না বলেন? 200 টাকা পর্যন্ত মূল্যমানের বিস্কুট 200 টাকার নিচে হলে কি অব্যাহতি। 300 টাকার নিচে কেক হলে কি অব্যাহতি, কিন্তু জন্মদিনের কেক ব্যতীত, পার্টি কেক ব্যতীত। এইভাবে সরকার বিভিন্ন জিনিস কি দেখেন সকল প্রকার লবণ কি অব্যাহতি। তাহলে এইভাবে সরকার অনেক কিছু কি উৎপাদন পর্যায়ে অব্যাহতি দিয়ে দিছে। এই পাটজাত পণ্য তাহলে এই দেখেন যে কঠিন শিলা পাথর মধ্যপাড়া কঠিন শিলা বাংলাদেশের একটা পাথরের খনি আছে, ওই খনি থেকে যদি পাথর কিনে তাহলে অব্যাহতি না। দেখেন কিন্তু বিদেশ থেকে পাথর আনলে কি ভ্যাট দিতে হবে। সেবা পর্যায়ে এই সেবাগুলি কি অব্যাহতি। দেখেন হোটেল রেস্তোরাঁ, এই হোটেল রেস্তোরাঁ কি অব্যাহতি, যেটাকে বলতে টং দোকানকে বুঝাইছে। বাংলাদেশের অভ্যন্তরে সকল অস্থায়ী হোটেল রেস্তোরাঁ, অস্থায়ী বলিতে বেষ্টনীবিহীন যার কোনো বাউন্ডারি নাই, বিদ্যুৎ ফ্যানবিহীন অনধিক 2টি বাতিযুক্ত হোটেল রেস্তোরাঁকে বুঝাইবে, যেটা আমরা টং দোকানকে বলি, এদের কি অব্যাহতি। তারপরে দেখেন এই যে ছাপাখানা যদি বই সাময়িকী শিক্ষাক্রম পাঠ্যপুস্তক আর কি ছাত্রছাত্রীদের শিক্ষামূলক দ্রব্যাদি যদি ছাপান তাহলে কি নাই, ভ্যাট নাই। ট্রাভেল এজেন্সিতে কি নাই, ভ্যাট নাই। শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সার্ভিস দিলে ভ্যাট নাই। এইভাবে সরকার ছবি তুললে কি নাই, ভ্যাট নাই, বিভিন্ন রকম অব্যাহতি দিচ্ছে। তারপরে দেখেন যোগানদার, এই যোগানদার অব্যাহতি। ভাই আপনারা কি সাহস হতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখেন যোগানদার, এই যে স্কুলে কেউ যদি যোগানদার হিসেবে স্কুলে টিভি সরবরাহ করে কি নাই, ভ্যাট নাই। কেউ যদি যোগানদার হিসেবে ওই শিক্ষা বোর্ডের বইটই ছাপায় দেয় তাহলে কি নাই, ভ্যাট নাই। কেউ যদি কোনো জায়গায় তুলা সরবরাহ করে ভ্যাট নাই। ওয়েস্টেজ স্ক্র্যাপ পেপার যদি সরবরাহ করে কি নাই, ভ্যাট নাই। ভাঙা কাচের টুকরা সরবরাহ করে যোগানদার হিসেবে তাও কি নাই, ভ্যাট নাই। প্লাস্টিক বর্জ্য, এইভাবে সরকার কি এগুলি অব্যাহতি দিয়ে দিচ্ছে। দেখেন
লাস্টে যে অ্যালুমিনিয়ামের স্ক্র্যাপ মতো কি যোগানদার হিসেবে এগুলি সাপ্লাই দিল কি নাই, দেখেন ধরতে পারছেন কিনা। তারপর আমরা একটু আগে বলছিলাম পরিবহন ঠিকাদার অব্যাহতি কোনটা, সেবা প্রদানকারী কর্তৃক শুধুমাত্র খাদ্যশস্য পরিবহন। এখন আপনি যদি বলেন কোনো পরিবহন ঠিকাদারতে সার্ভিস দিচ্ছেন কিন্তু এটা কি খাদ্যশস্য, তাহলে কি আপনি ভ্যাট না দিতে পারেন না? দেখেন তো, বুঝলেন নাই ভাই? মনে করেন আপনাদের একটা ফ্লাওয়ার মিল আছে বা রাইস মিল আছে, এখন বলেন আটা ময়দা এগুলি কি খাদ্যশস্য কিনা বলেন? জি স্যার। তাহলে খাদ্যশস্যের সংজ্ঞা যেটা বলে সেটা অব্যাহতি পাবেন কিনা? শস্য, খাদ্যপণ্য বলে না কিন্তু শস্য। এখন আপনি যদি বলেন যে আমি পেঁপে সাপ্লাই দিব, আমি ফুলকপি সাপ্লাই দিব, ঢাকায় মিষ্টি কুমড়া সাপ্লাই দিব, তাহলে বলতে পারেন কিনা? যদি খাদ্যশস্যের সংজ্ঞা ফালাইতে পারে, ঠিক না ভাই? খাদ্যশস্য বলতে যাবো খাবার, মনে করে যে কাঁচামরিচ, অনেকে সবজি পাঠায় না, ওই টমেটো, এই ধরনের চিন্তা করেন যে কোনো কোম্পানি যদি এরকম পাঠায় পরিবহনের ঠিকানা সেই খাদ্যশস্যের সংজ্ঞা ফালাইতে সে কি ব্যাট না কাটতেও পারবে। ভূমি বিক্রি করে জমি কেনা বেচা করলে ব্যাট দিবেন? জমি কেনা বেচা করলে কি ব্যাট দেওয়া লাগবে বলেন? মাটিতে ব্যাট নাই, জমিতে ব্যাট নাই। তারপরে দেখেন টেইলারিং শপ, টেইলার্স যদি কি হয় শীততাপ নিয়ন্ত্রিত হয় তাহলে ব্যাট দেওয়া লাগবে, না হলে কি দেওয়া লাগবে না। এখন আপনি যদি টপ 10-এ যায় দেখেন যে এসির মধ্যে বসে বসে কাপড়ের অর্ডার নিতেছে, তাহলে ব্যাট দেওয়া লাগবে না? আর এলাকায় যদি একজনের কাছে যান যার রুমে এসি টেসি না, একটু গরম গরম, তাহলে কি ব্যাট দেওয়া লাগবে? তারপরে দেখেন বেসরকারি বিদ্যালয় এছাড়াও তারা প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাট অব্যাহতি কিনা বলেন? বেসরকারি মেডিকেল কলেজ এছাড়াও তারা অব্যাহতি কিনা বলেন? এখন এরা যদি ব্যাটের খাতাপত্র না রাখে, রিটার্ন জমা না দেয়, 6.3 ঠিকমতো ইস্যু না করে, তাহলে ব্যাট অথরিটি যে কোনো সময় তাদের থেকে ব্যাট চায় বসতে পারে কিনা বলেন? মনে করেন এরা তো এছাড়াও তার অব্যাহতি, কিন্তু এছাড়াও তার অব্যাহতি কন্ডিশন দেওয়া আছে কিনা বলেন? এখন কোনো ইউনিভার্সিটি কি ব্যাট চালান দেয়? ক্রয় বিক্রয় হিসাব রাখে বলেন? তারপরে দেখেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, এই পর্যন্ত বোঝেন না এমন কে আছেন? সবাইকে ঘুমাই গেলেন নাকি? আওয়াজটা শুনি না। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। শুনতেছি তো, বলেন। কি কোশ্চেন বলেন। স্যার ওই যে বললেন প্রাইভেট ইউনিভার্সিটি অথবা মেডিকেল কলেজ, স্যার আমি সিরাজ বলছিলাম। আপনি প্রশ্ন বলেন, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ আপনি কি নেটওয়ার্কে প্রবলেম হইতেছে? জি আপনার কথা শুনতে পাই নাই আমরা কিছু। কোশ্চেন বলবেন বলছেন, এতটুকু শুনছি, তারপরে শুনতে পাই নাই। আচ্ছা আমি আবার বলতেছি। জি এখানে এসআরও দ্বারা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা মেডিকেল কলেজকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন ওরা কোনো পারচেজ করার সময় কি তারা কি বস আপনার কথা বুঝি না, শোনেন আমি বলি। প্রথম কথা হইলো এই যে এসআরও সুবিধা লাস্টে দেখাবো, বলা আছে 51, 52, 53 এগুলি মানতে হবে। তার মানে কি 6.30 করতে হবে, রেজিস্টারগুলি রাখতে হবে, রিটার্ন জমা দিতে হবে, 6.10 জমা দিতে হবে। এখন এগুলি যদি না দেন যে কোনো অথরিটি আপনার কি করতে পারে, এই অব্যাহতি ক্যান্সেল করে দিতে পারে। বুঝছেন? আপনার কথা মাঝখানে আমরা পুরোটা বুঝি নাই, এই আলোকে উত্তরটা দিই। আরেকটা জিনিস হচ্ছে স্যার, জি বুঝছেন, এগুলি না মানলে যে কোনো সময় ব্যাট অথরিটি চাইতে পারে যে খাতা। আরেকটা জিনিস হচ্ছে স্যার, এই একটা জিনিস ভাই আপনি এক কাজ করেন, প্রশ্ন উত্তরের সময় আচ্ছা আপনাদের নেটওয়ার্কের জন্য কথা বুঝতে পারি না, বুঝছেন?
কোশ্চেন অ্যান্সারের সময় আবার প্রশ্নটা করেন, হ্যাঁ? এখন বুঝতে পারি না ভাই, একটু আগাই তাহলে সামনের দিকে, কারণ আজকে তো শেষ করে কালকে শেষ হওয়ার কথা ছিল। দেখেন, স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী, এই যে আমরা বলি না অফিস ভাড়া, গোডাউন ভাড়ার ভ্যাট, বলেন কিনা বলেন, এই কয়জনকে স্থাপনা ভাড়া গ্রহণ করলেও কী করতে হবে না? ভ্যাট দিতে হবে না। ক, নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রস্তুতকারক বা উৎপাদনকারী কর্তৃক কারখানা ভাড়া। তাহলে কারো যদি নিবন্ধনে লেখা থাকে সেই ম্যানুফ্যাকচারার, তাহলে বলেন ফ্যাক্টরি ভাড়া সে ভ্যাট দিবে না। তারপরে তার মানে যার বিলের মধ্যে লেখা আছে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, তা সে কী করবে না? কারখানা ভাড়ার উপরে ভ্যাট দিবে না। খ, সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহারের জন্য প্রদত্ত সুবিধা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত অনধিক 150 স্কোয়ার ফিটের নিচে কোনো স্থাপনা। এখন আপনি যদি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে বা একটা ভাড়া নিয়ে কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করে, তাহলে ভ্যাট দেওয়া লাগবে? অনেক সময় করে না যে কোম্পানি এমপ্লয়িদের যে আবাসিক, হ্যাঁ, তাহলে আবাসিক কাজে ব্যবহার করলে ভ্যাট দেওয়া লাগবে না, যেটা অফিসে ওইটুকুর দিবেন। আর যদি অফিস নেন কিন্তু 150 স্কোয়ার ফিটের নিচে, তাহলেও কি করা লাগবে না? দেওয়া লাগবে না, ভ্যাট দিতে হবে না। হ্যাঁ। গ, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, যদি কারো বিলের মধ্যে লেখা থাকে সে আইটেনেবল সার্ভিস, যার সেবা কোড হচ্ছে S099.10, তাহলে তাকেও কি করতে হবে না? স্থাপনা ভাড়ার উপরে ভ্যাট দিতে হবে না। গ, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত শোরুম, কোনো নারী যদি কোনো উদ্যোক্তা হিসাবে কাজ করে, সে যদি কোনো শোরুম নেয়, শোরুমের সংজ্ঞা বলতে যা বোঝায়, এই শোরুমের ভাড়ার উপরে কি দিতে হবে না? ভ্যাট দিতে হবে না। তাহলে এই কয়টা সেবার উপরে ভ্যাট দিতে হয় না, ভাড়ার উপরে ভ্যাট দিতে হয় না। দেখেন বুঝলেন কিনা? স্যার, যদি কেউ নারী উদ্যোক্তা কাজ করে, দেখা গেল তারপরে সে একটা ইন্ডাস্ট্রি মালিক বা এমনি, মানে এই মহিলা যদি কোনো শোরুম নেয়, সেই ক্ষেত্রে কি স্যার এটাই? হ্যাঁ, এখন মনে করেন আপনি বোঝেন, শোরুম বলছি ঠিক না? এখন যদি এরকম হয়, আপনাদের একটা ইন্ডাস্ট্রি আছে, ওই ইন্ডাস্ট্রির পণ্য আপনারা ওই শোরুমে বিক্রি করেন, তাহলে শোরুমের সংখ্যা পড়ে কিনা বলেন? হ্যাঁ, শোরুমের সংখ্যা। হ্যাঁ, এখন ওটা শোরুমের সংখ্যা দ্বারা প্রুফ করতে হবে। এখন আপনি বললেন যে নারী উদ্যোক্তা, আপনি রেস্টুরেন্ট দিলেন, এটা শোরুম, তাহলে তো আর হবে না, ঠিক না? এমনভাবে করবেন যেটা শোরুমের সংখ্যায় পড়ে। গাড়ির শোরুম হইতে পারে, কৃষি পণ্য, বুটিক শিল্পের শোরুম হইতে পারে, এভাবে চিন্তা করেন। স্যার, যেমন একটা ফার্নিচারের শোরুম আছে, হ্যাঁ, তাহলে সে যদি নারী উদ্যোক্তা হয়, তাহলে যে বলছেই নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসা শোরুম, ফার্নিচারের শোরুম, তো শোরুমের সংখ্যা পড়ে কিনা বলে? সে যদিও নারী উদ্যোক্তা, কিন্তু এটা আপনার শোরুম বা ইন্ডাস্ট্রি আছে। না, ইন্ডাস্ট্রি হলে শোনেন, আমি বলি ইন্ডাস্ট্রি হলে উৎপাদনকারী হিসেবে তো ভ্যাট নাই। আর শোরুমেরটা তো আপনি নারী উদ্যোক্তা শোরুম আপনি লিখে দিবেন, নারী উদ্যোক্তাকে পরিচালিত শোরুম, আর ট্রেড লাইসেন্সে টাকা রাখবেন। স্যার, একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে একটা কোম্পানির একটা ফ্যাক্টরি আছে, হেড অফিস আছে, তো এইখানে তো স্যার যেটা বুঝলাম যে ফ্যাক্টরির উপরে কোনো নাই, ভ্যাট নাই, ভ্যাট অব্যাহতি ফ্যাক্টরি ভাড়ার উপরে। এখন কোম্পানি যদি চায় যেহেতু কারখানার উপর ভ্যাট নাই, সেহেতু হেড অফিসে আপনার প্রোডাকশনের একটা পার্ট রাখলো, পার্ট রেখে এটাকে বললো যে আমার এইটাও হেড অফিস, আমার ফ্যাক্টরি, এইভাবে দেখালো, তখন কি স্যার এই হেড অফিসের ভাড়ার উপরে কিছু তখন ভ্যাট অব্যাহতি পাওয়া যাবে? আচ্ছা, দাঁড়ান না, ফ্যাক্টরি আমরা এখন বলেন, আপনাদের কোম্পানির নাম জানি না, হেড অফিসে কি উৎপাদন করেন? জি স্যার, হেড অফিসে কি উৎপাদন করে সেটা ধরেন বলেন। স্যার প্যাকেজিং করলো, ধরেন স্যার না, এখন আপনি যদি শুনেন, আমি বলি আপনি যদি মেশিন টেশিন আইনা প্রুফ দেখাইতে পারেন, তাহলে মাইনা নিবে। এখন আপনি যদি বলেন, শুনেন আমি বলি, উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে কি বলে যে যাহা কিনে তাহা বেচে না, ঠিক না? জি স্যার, যাহা কিনে তাহা বেচে না। এখন আপনি যদি বলেন বিউটি পার্লারে যাহা যায় তা আসে না, সে উৎপাদনকারী, তাহলে হবে না? হবে না, সে উৎপাদনকারী স্যার। না, সে তো উৎপাদনকারী, যায় একরকম, আসে তার একরকম। তারপরে ট্রেনিং সেন্টার যান, ব্যাটারিয়া জানেন না, কিন্তু আসে ব্যাট শিক্ষা বলাইছেন, এই ধরনের যুক্তি তো হবে না ভাই। জি, তাহলে তো আমিও ব্যাট দিব না। বলবো রিলেটেড হইলে বলেন, অপ্রাসঙ্গিক হইলে বলেন না। না রিলেটেড, আমাদের জুন মাসের দিকে আমাদের ফ্যাক্টরির বাইরে একটা ওয়্যার হাউস আছে, যেখানে আমরা ফিনিশ ফেব্রিক্স গুলো রাখি, ফিনিশ ফেব্রিক্স গুলো রাখা হয় গার্মেন্টস সেক্টর আর কি। এখন ভ্যাট ইন্সপেক্টর এসে বলতেছে এটা হলো এই ওয়্যার হাউসের দিতে হবে, ভাড়া হলো বিডিএস দিতে হবে। এখন হ্যাঁ, আমরা বলছি যে আমরা তো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আমাদের ওখানে জায়গা হচ্ছে না বিধায় এখানে একটা ওয়্যার হাউস রাখা হয়েছে। হ্যাঁ, সে তারা মানতে নারাজ আর কি।
এটার জন্য আসলে কি ওরা ভ্যাট চাইতে না পারে? না ওরা চাইতে পারে, আমি বুঝি, আপনি বোঝেন। আপনি যদি এরকম হইতো একই বাউন্ডারির মধ্যে হইতো, বুঝছেন, আপনি একটা জায়গা ভাড়া নিছেন, একই বাউন্ডারির মধ্যে ওয়্যার হাউস আছে, অফিস আছে, হ্যাঁ ফ্যাক্টরি আছে, তাহলে বলতে পারেন এটা কারখানার অংশ। কিন্তু আপনি চলে গেছেন বাউন্ডারির বাইরে, এখন আপনি ভাড়া ব্যাট দিতে বাধ্য। এটা আইন অনুযায়ী উনি ঠিক বলছেন। তার মানে ফ্যাক্টরির বাইরে বিধায় সে জি জি ভ্যাটটা জি, দাবি আপনি করতেছে, যদি তাই তো? ফ্যাক্টরি প্রিমিসেসের মধ্যে হইতো তাহলে আপনি বলতেন এটা ফ্যাক্টরির অংশ। যেহেতু এটা আপনি আলাদা এক্সট্রা ভাবে নিছেন, এটা বারবার ব্যাট দিতে হবে। এমনকি হেড অফিসে বনানীতে একটা অফিস নিছেন, ওটারও দেওয়া লাগবে, কিন্তু ফ্যাক্টরির মধ্যে অফিস, ওটা দেওয়া লাগবে না। তাই স্যার এইটাকে কিভাবে আমরা ভ্যাট থেকে মানে তাহলে আপনি এক কাজ করেন, বেঁচে আসতে পারি? এটার কোনো পদ্ধতি আছে? না বাউন্ডারির পাশে না, বাউন্ডারি থেকে দূরে। বাউন্ডারি থেকে অনেক দূরে। তাহলে তার লাভ হইল না। বাউন্ডারির পাশে হলে ব্যাংকে বলতাম বাউন্ডারির মধ্যে ঢুকাই দেন। স্যার এটা যদি কোম্পানির নিজস্ব জায়গা হয় তাহলে কি ভাই স্যার আমি একটা কথা ব্যাট বলি, দিতে শুনেন হবে? শুনেন যদি শুনেন, বাউন্ডারির বাইরে না, না, ফ্যাক্টরির শুনেন, বাইরে তার আমি বলি কোম্পানির এমডি নিজস্ব জায়গা ধরেন না, নিজস্ব জায়গা হলে আপনি ভাড়া দিবেন? তার ভাড়া নাই সে, তাহলে ভাড়া নেন না, তার টেনশন করার কি আছে? এখানে একটা বিষয় আছে স্যার, না না আপনি বলেন, না 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 ভাই warehouse নিচ্ছে। একটা শেষ করি, শুনেন, যেই লোকের সিএ রিপোর্টে ফ্যাক্টরি ভাড়াই নাই, গোডাউন ভাড়াই নাই, সে ব্যাট দিবে কেন? বুঝেন নাই স্যার? এই যেখানে ওয়্যারহাউস থেকে দূরে আছে স্যার, না, সেখানে না। ওয়্যারহাউসের পাশে দেখালো যে কিছুটা প্রোডাকশন হইতেছে, সব প্রোডাকশনে কিছু ভাই কাজ আমি একটা হইতেছে, কথা কিছু কই, medication দিতে। আমি একটা কথা কই, শুনেন, আমরা বিদ্যা শিখতে আসছি, এগুলি রেকর্ডিং হইতেছে, ইউটিউবে থাকবে, আমরা সঠিক বিদ্যা শিখেছি, কোন বুদ্ধি আপনি আপনার মতো করে ইউজ করেন কি ভাই? আমরা সঠিকটা শিখতে আসছি। না স্যার, আমি স্যার ভ্যাট ট্যাক্স অ্যাভয়েডের কথা বলতেছি স্যার, আমি তো স্যার অ্যাভিয়েশনের কথা বলতেছি না। না আমি বলি factory শুনেন একটা শুনেন শুনেন, আমি কিছু প্রসেস করলাম, প্রথম আমি হইলো, অ্যাভয়েডের কথা বলতেছি। না না প্রথম হইলো ওইখানে যদি আপনি প্রোডাকশন ইউনিট চালু করেন বা কোনো উৎপাদন কার্যক্রম করেন, তাহলে তো লিগালি আপনি পান, তাহলে ঠিক আছে, আপনি মেশিন টেশিন ওখানে সেট করেন, করে ওইটা বিনের মধ্যে তখন লাগাই কি দেন। আবার বলবে যে স্যার যে সিগনিফিকেন্ট না, প্রোডাকশন আপনার সিগনিফিকেন্ট না, মানে প্রোডাকশনটা ওইরকম পর্যায়ের না, এটা তো আপনার ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য আপনি প্রোডাকশন দেখাইতেছেন, এরকম কিছু বলবে? কারণ পুরো কাজ তো করতে পারবো না, আমি তো একটা প্রসেস করতে পারবো। তখন কি ভ্যাট অফিস এরকম কিছু বলতে পারে নাকি যে আপনার যদি পুরো সিগনিফিকেন্ট না, এই কারণে ভ্যাট দেন? না না এখন আপনি ওইখানে কি প্রসেসিং করে সেটা বলেন। স্যার আমি তো পুরো ইসে না, ওই তো ফ্যাক্টরি তো না, আমি মানে কিছু একটা প্রসেস করলাম, ধরেন কিছু একটা পার্ট হতো বা সোজা কথা আমি বলি, শুনে আমি বলি, সোজা কথা এরকম হলো, আপনি যদি প্রমাণ দিতে পারেন যে এটা উৎপাদনের অংশ, এখানে উৎপাদন হয়, তাহলে আপনি বারবার ব্যাট না। এখন আপনি কি আপনি প্রমাণ করবেন, করেন যা, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা এখন দাঁড়ান, একটা মজার কাহিনী বলি। আমার এক ক্লায়েন্ট, বুঝছেন, ওনাকে বলি যে ভাই স্যার আপনার যে এত বড় অফিস, হ্যাঁ, বলে অফিস তো আমার নিজের জায়গায়, বুঝেন কি বলে, অফিস আমার নিজের নামে, আমি ভাড়ার উপরে ব্যাট দিব কেন? কিন্তু ওরা ফ্রেন্ড হয়েছে 3 জন। এখন যখন সিএ রিপোর্ট হাতে নিলাম, তখন দেখলাম যে অফিস ভাড়া আছে 1 লাখ টাকা করে। আপনারা খেয়াল রাখবেন, অনেক কোম্পানি বলবে যে অফিস তো আমার নিজের, আমি ভাড়ার উপরে ব্যাট দিব কেন? কিন্তু এরকম হইতে পারে একাধিক পার্টনার থাকে, অফিসটা উনি রেন্টে দিছে, সিএ রিপোর্টে যদি অফিস ভাড়া থাকে তাহলে ব্যাট দেওয়া লাগবে না? সবাই কি বলেন? তাহলে কেউ যদি কোশ্চেন করে ভাই অফিস আমার নিজের, ভাড়ার উপরে কি ব্যাট দেওয়া লাগবে, তখন বলবেন সিএ রিপোর্টে কি অফিস ভাড়া আছে? অফিস ভাড়া থাকলে ওই পরিমাণ টাকার উপরে ব্যাট দিবেন, না থাকলে দিবেন না। কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে মালিক বলে অফিস নিজের, কিন্তু সিএ রিপোর্টে তার ভাড়া আছে। বুঝছেন এবার? না এক্ষেত্রে স্যার কোয়েশ্চেনটা ছিল অন্যরকম, স্যার ওর নিজস্ব জায়গা কিন্তু ফ্যাক্টরির বাইরে আরেকটা জায়গায়, না না ওইখানে বস, সে আমি বলি মালপত্র রাখছে, কিন্তু এখন কাস্টমস অথরিটি অথবা ভ্যাট অথরিটি আসি বলতেছে যে এটার উপর ভ্যাট দিতে হবে। না এটা ঠিকই তো বলছে, ঠিকই বলছে, এটা ছিল না। না না এটা ঠিকই বলছে, এটা দিতে হবে, এটা আলাদা তো ফ্যাক্টরি প্রিমিস। আমি যেটা বুঝাইছি এটা বুঝেন। মনে করেন আপনি আমি আর রহিম ভাই মিলে একটা কোম্পানি খুললাম, বুঝেন, এখন আপনার নামে একটা বিল্ডিং আছে অথবা একটা বড় কর্পোরেট অফিস আছে। এখন আপনি ব্যাটের লোক আসলে তখন কি বললেন যে অফিস আমার নামে, কি বুঝছেন? বুঝলেন নাই? আপনি অথবা আমি কি বললাম যে এই দেখেন দলিল, অফিস কি আমার ব্যক্তিগত। এখন প্রতি মাসে কিন্তু আপনি 1 লাখ টাকা করে নেন, যেটা সিএ রিপোর্টে আসছে, তাহলে বলেন এটা কি ফাঁকি হবে কিনা, ব্যাট দিতে হবে কিনা?